আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? যারা লাইভে জয়েন করেছেন তাদেরকে অনেক থ্যাংকস। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আ আমার এই আ আজকের সেশন 4, তারা অলরেডি স্ক্রিন দেখে বুঝে গিয়েছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। তো আমাদের আগে যে প্লেলিস্টটা, মানে পুরো ডেটা ওয়্যার হাউসের যে প্লেলিস্টটা চলতেছে, লাইক আমাদের যে ওয়ার্কশপটা, লাইভ একটা ওয়ার্কশপ চলতেছে, এটা আপনারা যারা জানেন না তারা আম অলরেডি এখনো যদি জেনে থাকেন আমাদের YouTube এ গিয়ে আমাদের যে আ এই সেশনটার পুরো প্রত্যেকটা রেকর্ডিং ভিডিও এবং যে ম্যাটেরিয়ালস গুলো আছে সবকিছু দেওয়া আছে। প্রত্যেকটা ম্যাটেরিয়ালস গুলা আপনারা দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন এবং আশা করি ডেটা ওয়্যার হাউসের উপরে একটা কমপ্লিট গাইডলাইন পেয়ে যাবেন এবং এটা টোটালি ফ্রি। আমি প্লেলিস্টটা দেখায় দিচ্ছি। এটা মনে হয় ভালো হবে। ওকে। এখনো যারা প্লেলিস্ট খুঁজে পাচ্ছেন না তাদের জন্য সমবেদনা। কিন্তু সমবেদনা না আসলে, আমি এটা দেখায় দিচ্ছি। আমাদের এই স্ক্রিনে দেখতে পাবেন। আমাদের এখানে অলরেডি একদম স্টার্ট থেকে শুরু করে সেশন 1 থেকে শুরু করে সেশন 3 পর্যন্ত অলরেডি আছে। আজকে আমরা আছি সেশন 4 এ। ওকে? এখন আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু স্লোলি চেঞ্জ ডাইমেনশন এবং ইটিএল প্রসেস নিয়ে, এসসিডি টাইপ নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এবং ইটিএল প্রসেস আসলে কিভাবে করতে হয়। কারণ আমি তো আর আসলে একদম এটা ডিরেক্টলি পাইথনের কোনো কোর্স না, বা ইটিএল প্রসেসের যে আমরা বিভিন্ন টুলস ব্যবহার করি এই টাইপের কোনো কোর্সও না। তো এটা জাস্ট এটা ওয়্যার হাউসিং ফান্ডামেন্টাল একটা কোর্স। এইখানে আসলে পাইথন শেখাইতে গেলে একটু সময় লেগে যাবে। বাট তারপরে আমি চেষ্টা করব একটা আইডিয়া দেওয়ার, অল ওভার একটা প্রসেস দেখায় দেওয়ার, যাতে আপনাদের জন্য একটু সহজ হয়ে যায়। এবং তার আগে আমরা যে কাজটা করব, আপনাদেরকে এই কয়দিন ধরে আমি কিছু ডেটা পত্রের কথা বলতেছিলাম, বারবার একটা ডেটাবেস ডকুমেন্টেশন দেখাচ্ছিলাম। সেটা নিয়ে বারবার আলাপ আলোচনা বিভিন্ন রকম কিছু করতেছিলাম। সেই আলাপ আলোচনাগুলো করতে গিয়ে আপনাদের ডেটা পত্র দেখাইতে গিয়ে যেটা সমস্যা হচ্ছিল যে আমাদের আ আমরা ডিটেইল ডেটা দেখতে পারতেছিলাম না জাস্ট। তো ডেটা দেখতে না পারার কারণে আমাদের একটা সমস্যা তৈরি হচ্ছিল। যেটা হচ্ছে যে আমরা ক্লিয়ারলি বুঝে উঠতে পারতেছিলাম না। তো এটা একটা বড় প্রবলেম ছিল। আমি যদি আমার VS কোডটা একটু দেখাই আপনাদেরকে। আর এইখানে আমাদের এই যে ডেটাবেজের ডকুমেন্টেশনটা ছিল, ফুল আমাদের যে জুস কর্নার নিয়ে আমরা একটা কি বলে অনলাইন ডেলিভারি একটা রেস্টুরেন্ট সিস্টেম বলা যায় এটা। সো এইটা নিয়ে যে আমরা কথাবার্তা বলতেছিলাম অ্যান্ড পুরো ডেটাবেস ডিজাইন থেকে শুরু করে সেখান থেকে আমরা কিভাবে ওয়্যারহাউস গুলো বানাচ্ছি, সেই ডেটাগুলা নিয়ে যে কাজ করার জন্য আমরা চেষ্টাটা চালাচ্ছিলাম এবং এই পুরো ডকুমেন্টেশনটা, মার্কডাউন ডকুমেন্টেশনটা আপনাদেরকে ইয়ে করে পিডিএফ করে আমি দিয়ে অলরেডি দিছি। অ্যান্ড সেটা আপনারা হচ্ছে যদি গ্রুপে না পেয়ে থাকেন, YouTube এর যে ডেসক্রিপশন আছে, অর্থাৎ আমাদের যে এই ভিডিওগুলার ডেসক্রিপশন বক্সে ম্যাটেরিয়াল যে ফোল্ডার আছে সেখানে আপনারা পেয়ে যাবেন এগুলা। তো সেখানে আপনারা ডেটাপত্র দেখতেছিলেন। লাস্ট দিন আমার একটু ১ম হঠাৎ করে এই পুরো যে টেবিলগুলা ক্রিয়েশন করতে একটু ঝামেলা হচ্ছিল, টাইম লাগতেছিল। তো এই সব সমস্যাগুলা সলভ করার জন্য আমি আজকে একটা মানে কিছু ফিক্স করছি, কিছু ফিক্স দিছি। সেইটার জন্য আপনাদেরকে আমি যদি দেখাই যে প্রথমত আগে আমরা একটা স্কিমা ক্রিয়েট করব। সেই স্কিমাটা ক্রিয়েট করার জন্য আমি একটা SQL স্ক্রিপ্ট রেডি করছি। এই SQL স্ক্রিপ্টটা আমি রান করব আপনাদের কাছে PostgreSQL ডেটাবেজে। অ্যান্ড এইখান থেকে আসলে দেখেন এই যে প্রত্যেকটা আমাদের যে আমার যে স্ক্রিপ্টটা আসলে কিভাবে কাজ করে এটা আমি ধরে বোঝায় দিব এবং আমাদের যে CSV ডেটা সেটটা আছে আমি যদি একটু দেখাই আপনাদের। অর্থাৎ এইখানে অলমোস্ট প্রায় ২ জিবির মতো বা ১.৫ জিবির মতো ডেটা আছে আই থিংক। তো এখানে দেখেন প্রত্যেকটা টেবিলে এখন আমি ডেটা রেডি করে দিছি আপনাদের জন্য, যাতে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। লাইক আমি যদি কোনো একটা নির্দিষ্ট একটা এই যে ফেভারাইটস টেবিলটাও যদি ওপেন করি, দেখবেন প্রত্যেকটা টেবিলে কিন্তু ডেটা আছে এখন। তো এই ডেটাটা আমি লাস্ট দিন কি করছিলাম, আমি কিন্তু আপনাদেরকে Kaggle এ উঠায়ে সেই ডেটাটা কিন্তু আপনাদেরকে আমি প্রোভাইড করছি। আমি জানি না আপনারা ডেটা পত্রগুলা দেখছেন কিনা? দেখেন প্রত্যেকটা টেবিলে কিন্তু ডেটা ম্যাপিং করা আছে। হ্যাঁ? তো এই ক্ষেত্রে যেটা হবে যে এত বড় একটা ডেটাবেস আপনাদের প্র্যাকটিস করতে অ্যামেজিং লেভেলের সুবিধা হবে। এটা আমি সিউর বলতে পারি। হ্যাঁ?
তো এই CSV-র যে টেবিলগুলো, এই টেবিলগুলো আমরা উঠাবো ডেটাবেজে। কিভাবে অনেক ফাস্টারলি ডেটাবেজে উঠানো যায়, এগুলো নিয়েই আজকে আমরা একটু কথাবার্তা ফার্স্টে বলবো। তারপরে আমরা SCD অ্যান্ড হচ্ছে ETL প্রসেসের দিকে যাবো। হ্যাঁ? তো এই যে আমাদের আ যে আ আমরা যে ডেটাবেজে যে স্কিমাটা ক্রিয়েট করে সেইখানে আমরা যে পুরো ডেটাবেসটা ক্রিয়েট করতেছিলাম গতদিন ডিবি ডায়াগ্রাম টুল ইউজ করে, সেই ডিবি ডায়াগ্রাম টুল ইউজ করতে গিয়ে আমাদের কিছু প্রবলেম হচ্ছিল। স্কিমাটা আমরা ডিরেক্টলি উঠাইতে পারতেছিলাম না। বিভিন্ন রকমের প্রবলেম করতেছিল। বাট আজকে সম্পূর্ণ লেভেলে সলভ হয়ে যাবে এবং আপনাদেরকে আমি আপনারা চাইলে আ এই স্কিমা ক্রিয়েশন এর যে পুরো টেবিল ক্রিয়েশন এর আ যে ফাইলটা, স্ক্রিপ্টটা এটা দিয়ে দিব। অ্যান্ড আপনারা এই ফাইলটা একটু যদি নিজেরা একটু পড়াশোনা করেন, ডেটাবেস ডকুমেন্টেশনটা দেখে, তাহলে আপনারা বুঝে যাবেন যে আসলে কি হচ্ছে। হ্যাঁ? তো এইটা হচ্ছে আমাদের ১ম একটা কাজ। দেন নেক্সট একটা কাজ হচ্ছে আমাদের এই জুস কর্নারের ডেটাবেস ডেটাগুলা অর্থাৎ যে CSV ফাইলগুলো আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা CSV আমরা হচ্ছে ওই যে নির্দিষ্ট টেবিলগুলো আছে প্রত্যেকটা টেবিলে আমরা লোড করে ফেলবো। ঠিক আছে? দেখেন এখানে প্রত্যেকটা আমাদের হচ্ছে যে আমাদের যে এই যে কি বলে? যে স্কিমাটা ক্রিয়েট করব সেই স্কিমাটাকে পাবলিক স্কিমা হিসেবে করে নিয়ে তারপরে প্রত্যেকটা CSV ফাইলকে আমরা আমাদের ডেটাবেজে ডিরেক্টলি যাতে ইম্পোর্ট করে দিতে পারি। একটা করে টেবিল ইম্পোর্ট না করতে হয়। আমাদের আসলে এই ধরনের কোনো ঝামেলা পোহাতে না হয়। অ্যান্ড এইটার জন্য আমি আরেকটা আবার পাইথন স্ক্রিপ্টও রেডি করছি। যাতে আপনাদেরকে দেখাইতে পারি যে আসলেই কিভাবে কাজ করে। দেখেন এইটা হচ্ছে পাইথন স্ক্রিপ্ট। এটা হচ্ছে SQL স্ক্রিপ্ট। আর এটা হচ্ছে পাইথন স্ক্রিপ্ট। ঠিক আছে? তো SQL স্ক্রিপ্টটা আমরা শেল স্ক্রিপ্টের মাধ্যমে চালাবো। আর পাইথন স্ক্রিপ্ট তো কোনো একটা পাইথন এনভায়রনমেন্ট এ আপনি রান করলেই চালায় ফেলতে পারবেন। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার ডেটা লোড করার। অর্থাৎ লাস্ট দিন যে আমরা প্রবলেম গুলো ফেস করতেছিলাম, এই প্রবলেমটার যাতে একটা ইজি ফিক্স আপনাদের জন্য হয়, এই ব্যবস্থাটা আসলে করে দেওয়া। হ্যাঁ? এইটা গেল। আর আরেকটা হচ্ছে যে আপনার Kaggle এ যদি যাই, Kaggle এ আসি। Kaggle এ আসলে আমাদের দেখি আমি Kaggle এর ফাইলটা একটু ওপেন করার চেষ্টা করি। দেখেন খেয়াল করে দেখেন এই লিঙ্কটা আপনাদেরকে আমি দিচ্ছি। এইখানে দেখেন পুরো ডকুমেন্টেশনটা দেওয়া আছে। আর ডিরেক্টরি, ফাইল স্ট্রাকচার। এখানে মোটামুটি আপনাদের মানে আমি মনে করি কোনো কনফিউশনই আর থাকার কথা না। মানে ডেটা সেট নিয়ে ফুল একটা ডেসক্রিপশন লিখে আমি দিয়ে দিছি। যাতে এটা একটা ওপেন সোর্স থাকে। অ্যান্ড এইখানে যে আমাদের যে টোটাল CSV গুলো আছে ৪৪ টা টেবিলের ফাইল আছে এবং এখানে আমাদের DBML যেটা ডায়াগ্রাম যেটা যে গতদিন যে dbdiagram.io তে আপনারা দেখতেছিলেন সেই DBML ডায়াগ্রামটা। আর হচ্ছে যে এই SQL ফাইলটা এখানে একটা SQL ফাইল আছে যেটা আমরা হচ্ছে এই যে তোলার চেষ্টা করব যেটা দিয়ে আমরা লোড করার চেষ্টা করব। ঠিক আছে? তো এই ফাইলটা আপনারা চাইলে Kaggle এর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে গিয়ে আপনারা ডিরেক্টলি ডাউনলোড করে ফেলতে পারবেন। এইটা আপনাদের জন্য সুপার ইজি করে দেওয়া হইছে। হ্যাঁ? এই হচ্ছে অবস্থা। তো আমরা আমাদের এতক্ষণ অনেক গল্প হইছে। এখন আমরা সামনের দিকে যাই। তো আজকে আসলেই আমরা আলোচনা করব আমাদের আ SCD অ্যান্ড ETL প্রসেস নিয়ে। কিন্তু তার আগে গত দিনের যে একটু সময় সাপেক্ষ ব্যাপারগুলা ছিল সেগুলার ফিক্স যাতে খুব ফাস্টার হয়, সেটা কিভাবে কাজ করে এটা আপনাদেরকে আমি পরিপূর্ণভাবে দেখায় দিব। ঠিক আছে? তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এসসিডি কি এবং কেন? আর হচ্ছে এর মধ্যে এসসিডির যে টাইপ গুলা আছে, সে টাইপ গুলা 0 থেকে 4 টাইপ 0, 1, 2, 3, 4 এই টাইপ গুলা আমরা শিখব। কখন কোন স্ট্র্যাটেজি আমরা বেছে নিব এই জিনিসপত্রগুলো আমাদের যে ডেটাবেসটা আছে রেস্টুরেন্ট টাইপ যে ডেটাবেসটা আমরা জুস কর্নার এর জন্য বানাইছিলাম, সেইখান থেকে আমরা ডেটাগুলো নিয়ে কিভাবে আমরা কোন স্ট্র্যাটেজিতে এপ্লাই করব সেগুলা নিয়ে কথা বলব। ETL পাইপলাইনের ব্যাপারটা বুঝবো যে কিভাবে আমরা এক্সট্রাক্ট করি অ্যান্ড লোড করি ডেটাগুলা, কেন করি? জিনিসপত্রগুলা বুঝবো আরকি। আর হিস্টোরিক্যাল ডেটাবেস এর ক্ষেত্রে, ডেটা ওয়্যারহাউস এর ক্ষেত্রে কিভাবে এসসিডি গুলা আমাদের প্রপারলি ইমপ্লিমেন্ট করা উচিত, কোন ধরনের টাইপ কখন ইমপ্লিমেন্ট করা উচিত, এগুলা নিয়ে আমাদের আলোচনা করতে গল্প হয়ে যাবে। পুরা হচ্ছে এই ইয়াটা কি বলে প্রেজেন্টেশন স্লাইডটা আমার মোটামুটি কিছু হ্যান্ড টাচ আছে, বেশিরভাগই AI দিয়ে মেড করা। সো আপনাদের যদি কোথাও কোনো বানান ভুল বা কোনো রকম একটু ঝামেলা হইতে পারে আসলে। আমি এত সময় পাই না এটা রেডি করার। তো যদি মনে হয় যে সামঞ্জস্যতা নাই, একটু ঝামেলা থাকতে পারে বাট এটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আরকি। তো নিজের নামের একটু ঢোল পেটাই, প্রতিদিনই পেটাই এটা। তো আমি কে? এটা আপনাদেরও আসলে একটু জানা দরকার। তো এই হইলো আমি। ক্ষমাটাও একটু দেখাই দিলাম। আর আমি আসলে ডেটা অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তো আমার কোম্পানিতে আমার ডেজিগনেশন সিনিয়র ডেটা অ্যানালিস্ট।
আমি টিম লিড হিসেবে কাজ করতেছি। আমাদের অলরেডি আমরা মার্কেটের ৩ টা বড় প্রজেক্ট, ৩ টা কোম্পানির বড় প্রজেক্ট নিয়ে কাজ করি। বিএটি, গ্রামীণফোন অ্যান্ড ইউনিলিভার। বর্তমানে রবি এবং বাংলালিংকের যে রাইজ অ্যাপ্লিকেশনটা দেখেন, রাইজ অ্যাপ্লিকেশনের এআই পার্ট গুলো আমাদের করা। দেন এআই যে মডেলগুলো চলে সবগুলোই আমাদের সিস্টেম থেকে ডেভেলপ করা আরকি। আর এদিকে আমাদের বিভিন্ন রকম আরো যে বাংলাদেশের টেলিকম ইন্ডাস্ট্রি নিয়ে আরো কাজ করার জন্য কিছু প্ল্যানিং চলতেছে। দেখা যাক, আল্লাহ ভরসা। তো আমি এই টিম লিডটাকে আমার ডেটা টিমটাকে লিড করতেছি। পাশাপাশি প্রজেক্ট লিড হিসেবেও কাজ করতেছি গ্রামীণফোনের। ওকে, আমি মেন্টরশিপ অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম করায় থাকি। সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান অ্যান্ড ওয়ান টু মেনি। আমার খুব একটা কোর্স লঞ্চ করতে দেখবেন না আপনারা। আমি কোর্স ওইভাবে লঞ্চ করি না। আসলে বেশিরভাগ ক্ষেত্রে পার্সোনাল টু পার্সোনাল বিভিন্ন প্রজেক্ট বেসড বা বিভিন্ন যে স্পেসিফিক স্কিল বেসড লার্নিং গুলা করানো হয়। আমার একটা সেটার জন্য চাইলে আমাকে নক করতে পারেন। আমাদের ডেটা কথন পেজে নক করতে পারেন। আর আমাকে ডিরেক্টলি Facebook বা LinkedIn এ যেখানে ইচ্ছা সেখানে আপনারা, আমাদের LinkedIn অ্যান্ড Facebook দেওয়া আছে। আর এছাড়া মেন্টরশিপে যে আসতে হবে ব্যাপারটা এমন না। পার্সোনাল এমনিও আপনি আপনার প্রয়োজনে আপনার যেকোনো সমস্যা আপনি আমাকে বলতে পারেন। আমি সময় পেলে অবশ্যই আপনার রিপ্লাই দিব। সো আমার একটা বই আছে, কিছুদিন আগে রিলিজ হয়েছে। তো বইটার জন্য একটু ঢোল পেটাচ্ছি। বইটা অ্যামেজিং একটা বুক হবে হয়তো আপনার জন্য। আপনি যদি ৫ পাতাও ট্রাই করে পড়ে দেখতে পারেন, আশা করি আমার মনে হয় আপনার সেই সময়টা আসলে মানে লস হবে না আরকি। আই থিংক, আমার এটা মনে হয়। কারণ আপনি আশা করি প্রোগ্রামিং এর সাথে এআই এর এই যুগে প্রোগ্রামিং কে আসলে ফিল করতে পারবেন অ্যান্ড বেসমেন্টটা আপনার অনেক ভালো হবে আরকি এই বইটা পড়লে, আশা করি। সো কালেক্ট করে নিতে পারেন। এটা সব জায়গায় পাওয়া যায়। নিউ মার্কেট, সরি, নীলক্ষেতে পাবেন আপনি, এভেইলেবল নীলক্ষেতে। পাশাপাশি আপনার আশেপাশের কোনো লাইব্রেরিতে, যেকোনো লাইব্রেরিতে আপনি অর্ডার করলে আপনাকে এনে দিবে নিঃসন্দেহে। আপনাকে রকমারিতেই থেকে নিতে হবে বাট এমন না। আর এই ক্ষেত্রে নীলক্ষেত থেকে নিলে আপনার আই থিংক প্রাইসটাও হয়তো একটু কম পড়তে পারে। ওকে, তো নিচে ঢোল পেটানো হইছে। থ্যাংক ইউ যারা অনলাইনে আছেন সরাসরি তাদের আমার এই আ মানে এক্সট্রা কিছু ঢোল পেটানো শোনার জন্য। থ্যাংক ইউ। ওকে, অল ওভার সবকিছু ঠিক আছে মনে হচ্ছে। আমার রেকর্ডিংটাও ঠিকঠাক চলতেছে। দেন আমি এখন কথাবার্তা শুরু করি। কেন আমরা এসসিডি করব এইটা নিয়ে কথাবার্তা বলার আগে চলেন আমরা আমাদের কাজগুলো করে ফেলি, হ্যাঁ? কি যেন করব বলছিলাম? মানে এসসিডি নিয়ে আলোচনার আগে কি যেন করব বলছিলাম? অনলাইনে যারা আছেন মনে আছে? হ্যালো, হ্যালো। নাকি ভুলে গেলাম? শুনতে পাচ্ছেন সবাই? জি, ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা। ওকে, আমার যে পিজি অ্যাডমিন 4 টাকে আমি আগে থেকে রান করে রাখছি। তো আমি চাচ্ছি যে এই যে আমি আমার PostgreSQL ডেটাবেজেই আমি ওয়্যারহাউসটা ক্রিয়েট করে দেখাচ্ছিলাম এবং আমার যে OLTP যে ডেটাবেসটা, ট্রান্সেকশনাল যে ডেটাবেসটা, সেই ডেটাবেসটাকে আমি এখানে ক্রিয়েট করতেছিলাম। আপনাদের মনে পড়ে যতটুকু আই থিংক। এবং এইখানে আমি আরেকটা নতুন স্কিমাতে আমি ওয়্যারহাউস এর কনসেপ্টটাকে ক্রিয়েট করার চেষ্টা করতেছিলাম, হ্যাঁ? তো আমি এখন যে কাজটা করব ওয়্যারহাউস না, আমার হচ্ছে এই যে জুস কর্নার যেটা OLTP যে ডেটা, সেটাকে আমি ডিরেক্টলি ড্রপ করে দিব। তো কোনো একটা স্কিমা ড্রপ করার জন্য আমাকে যে ড্রপ স্কিমা ইফ এক্সিস্ট জুস কর্নার এটাকে যদি আমি চালায় ফেলি, তাহলে দেখবেন যে আমার কি ব্যাপার? কাজ করছে না কেন? ওকে, আমার কুইরি টুল থেকে কুইরি টুল যদি আমি নেই, নতুন একটা কুইরি নেওয়ার চেষ্টা করতেছি। ওকে, নাইস। আমরা যদি এখন ড্রপ ড্রপ স্কিমা জুস কর্নার, হ্যাঁ, জুস কর্নার নামের যে স্কিমাটা ছিল যদি ড্রপ করে দেই এন্ড এটাকে যদি আমি রান করাই, I think cannot drop schema juice corner because other objects depends on it. I think এই যে juice corner WH যেটা সেটা আসলে এখানে হয়ে আছে, কি বলে, লোড হয়ে আছে। এই জন্য হয়তো আপনাদের এই প্রবলেমটা হচ্ছে, হ্যাঁ?
তো এর জন্য যে কাজটা করব আমরা জুস কর্নার WH টাকে আমি আগে অফ করে নিই। ড্রপ স্কিমা এটাকে আমি আগে যদি রান করি এটাকে আমি ড্রপ করে দিব। দেন আমি যদি এইবার হচ্ছে ক্যানট কি বলতেছে ডিপেন্ডস অন স্কিমা জুস কর্নার কর্নার পিও স্ট্যাটাস জুস কর্নার পিও ডট স্ট্যাটাস। আচ্ছা, টাইপটা আচ্ছা, এর জন্য আমি এখান থেকেও ডিরেক্টলি আসলে এই যে ক্যাসকেড ড্রপ করে দিতে পারি। হ্যাঁ, এখান থেকেই চলে যাবে। তো এখানে আমার এই যে ড্রপ স্কিমা ক্যাসকেড করে দিলে এটা চলে যেত, একই কাজটাই করে আসলে। তো আমি যদি এখানে একটা রিফ্রেশ দেই, দেখেন জুস কর্নার WH এন্ড জুস কর্নার নরমালি কোনোটাই নাই এখানে। ঠিক আছে, কোনোটাই নাই। দেখেন আমি গতদিনে যে AW সেলসটা দেখাচ্ছিলাম আমাদের এখানে কোনো রকম আর স্কিমা জুস কর্নার রিলেটেড কোনো রকম স্কিমা নাই। তো আমি পিজি অ্যাডমিন 4 এ আসলে খুব একটা কাজ করে অভ্যস্ত না বা করিও না। আমি বেশিরভাগ ক্ষেত্রে ডেটাবেস ম্যানেজমেন্ট টুল ব্যবহার করি। তো আমি এখানে আমার লোকাল পোস্টগ্রেসটাকে কানেক্ট করছি টেবিল প্লাস নামক একটা ডেটাবেস ম্যানেজমেন্ট টুলে। অ্যান্ড এখানে দেখেন এই যে নিচে আমরা আমাদের এখানে পাবলিক স্কিমা এন্ড AW সেলস স্কিমা এই দুইটাই দেখাচ্ছে। যেটা আমাদের পিজি অ্যাডমিন 4 ও আসলে ওইটাই দেখাচ্ছিল। AW সেলস এন্ড পাবলিক স্কিমা। হ্যাঁ? তো এখন আমাদের এখানে আসলে কোন রকম স্কিমা কিন্তু নাই। এটা আমি আমার টেবিল পাস দিয়ে দেখতেছি এন্ড আসলে একই তো কথা। PostgreSQL pgadmin 4 দিয়ে দেখি আর যা দিয়ে দেখি না কেন। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে ক্রিয়েট জুস কর্নার স্কিমা এন্ড এসকিউএল যে এই যে ইয়েটা চালানো, স্ক্রিপ্টটা চালানো, এই স্ক্রিপ্টটা আমি কিভাবে চালাবো দেখেন। এইখানে আসলে প্রথমত কি কাজ করবে? এখানে প্রথমত করবে হচ্ছে ক্রিয়েট স্কিমা ইফ নট এক্সিস্ট, যদি এক্সিস্ট না থাকে তাহলে এইখানে আমাদের নতুন একটা স্কিমা ক্রিয়েট করো জুস কর্নার নামে। ওকে? এন্ড এবার বলবে যে তুমি সেট করো এই পাথটাকে জুস কর্নার পাথটাকে এটাকে হচ্ছে মানে ডিফল্ট পাবলিকের বদলতে ডিফল্ট হিসেবে মানে সেট করো। দেন এরপরে হচ্ছে আমার যদি এখানে আমার যদি টেবিলে অনেক কোনো টেবিল ক্রিয়েশন থাকে সেটা এই ড্রপ করে নিয়ে ড্রপ টেবিল প্রত্যেকটা মানে সেফ থাকার জন্য এগুলা সব ড্রপ করে নিচ্ছে। তারপরে প্রথমত কিছু টাইপ ক্রিয়েট করে নেওয়া হচ্ছে। লাইক আমাদের কিছু নিজেদের যে আমাদের জুসের যে হিসাব নিকাশগুলা করার জন্য আমাদের পার্সোনাল কিছু কাস্টমাইজ টাইপ ছিল। সেটা হচ্ছে ইনগ্রেডিয়েন্ট, ইউনিট। এটা হচ্ছে আপনার যে ডেটাবেস ডকুমেন্টেশন আছে, ফুল ডকুমেন্টেশন এটা আছে। তো ইউনিট গুলা কিভাবে কেন ক্রিয়েট করতেছি, যে প্রত্যেকটা টাইপ আমরা নিজেদের মতো আমাদের কাস্টম টাইপ গুলা ক্রিয়েট করে নিচ্ছি প্রথমে। হ্যাঁ, দেন এরপরে আমরা যাচ্ছি টেবিল ক্রিয়েশনে। দেখেন প্রত্যেকটা টেবিল ক্রিয়েশনের জন্য আমাদের এই কুইরি গুলো চালালে আমরা যদি এটা হাতেও চালাই এটা কিন্তু কাজ করবে। কিন্তু আমি কি করব, আমি কিন্তু হাতে চালাবো না, এটা আমি ফুল একটা কমান্ড লাইন দিয়ে কমান্ড লাইনে চালাবো। যাতে হচ্ছে আমাদের মানে কয়েক সেকেন্ড লাগবে দেখবেন বা খুবই কম সময় লাগবে। তো আমি আমার সিএমডি বা হচ্ছে আমি আসলে যে গিট ব্যাশ ইউজ করি আপনার লিনাক্স এর জন্য। তো লিনাক্স শেলের জন্য এটা আমার কাছে ভাল লাগে। তো এখান থেকে আমি যে কাজটা করব, আমি আমার কমান্ড গুলো চালাবো। তো আমি আমার কমান্ড গুলা অলরেডি এর আগে চালাইছি, যেহেতু আমি লিখে রাখছি। দেন আমি আপনাদেরকে বোঝাই দিতে পারবো যে আসলে কি কাজ করতেছে। কারণ এখানে আবার পুরোটা লিখতে গেলে এটা একটা সময় সাপেক্ষ। হ্যাঁ, তো আমি ডিরেক্টলি আর কি জাস্ট ক্রিয়েট করে দিচ্ছি। ঠিক আছে? তো প্রথমত আমি যে কাজটা করব যে আমার এই যে ক্রিয়েট জুস কর্নার এই ফাইলটাকে আমরা ডিরেক্টলি আমাদের এই যে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, দেখেন। আচ্ছা, পেস্ট হোক, এটা পেস্ট হইতে একটু সময় লাগতে পারে। ওকে, আচ্ছা, নতুন করে আমি লোড করার চেষ্টা করি। আপনারা চাইলে লিনাক্সের শেলও ইউজ করতে পারেন। এলএস, আচ্ছা আচ্ছা, এখানে দেখেন আমি যদি দেখি আমার ফাইলটা আছে এই যে ক্রিয়েট জুস কর্নার স্কিমা এসকিউএল। ঠিক আছে? তো সেটাও আছে। আমাদের এর জন্য যেটা লাগবে পিএস পিএসকিউএল এইটা লাগবে। হ্যাঁ, তো আমরা যদি দেখি আমাদের এই যে সি ড্রাইভে, আমরা যদি দেখি আমাদের এখানে যদি সি ড্রাইভে দেখার চেষ্টা করি, যদি দেখেন এখানে আমাদের এই যে লোকাল ডিস্কে যাবেন, প্রোগ্রাম ফাইলসে PostgreSQL 18, সেখানে বিন ফাইলের মধ্যে
আপনি দেখতে পাবেন হচ্ছে উম PSQL, হ্যাঁ? PSQL এই অ্যাপ্লিকেশনটা আমাদের লাগবে। এটা যদি আপনাদের পাথে সেট করা থাকে ডিফল্ট ভাবে, তাহলে আর আপনাদের এই ফোল্ডারে এসে এই PSQL দিয়ে রান করানো লাগবে না। আর যদি আপনাদের পাথে সেট না করা থাকে, আপনি Ubuntu ইউজার হলে আপনি ইজিলি PSQL লিখলেই পেয়ে যাবেন। কিন্তু আমি যদি আমার এখানে আমি যদি PSQL লিখি, QL ভার্সন, দেখেন আমার এখানে PSQL কমান্ড এটা কাজ করে না। এই কারণে আমি আমার যে ওই যে ফাইলটা পুরো ফাইলের যে পাথটা সেই পাথটাই আসলে আমি কপি করে দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ? যাতে আমার যে আসলে আমাদের ফাইলটা কোথায় আছে সেটা যাতে ইজিলি রান করে। দেখেন খেয়াল করে আমি এটাকে একটু বড় করতেছি। আমি জানি না আপনাদের ওইখানে দেখা যাচ্ছে কিনা? খেয়াল করে দেখেন সি প্রোগ্রাম ফাইল, এই যে PostgreSQL 18 bin psql.exe। তো এই ফাইলটা দেখেন আমাদের প্রথমত হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, ইউজার হচ্ছে Postgres, ডি হচ্ছে অর্থাৎ ডেটাবেস হচ্ছে Postgres। এখন এটার জন্য এই যে ক্রিয়েট জুস কর্নার স্কিমা এসকিউএল। এখন এই কমান্ডটা যদি আমি জাস্ট রান করি, আমাকে বলতেছে PostgreSQL এর পাসওয়ার্ড দিতে। ঠিক আছে? আমার যে ডেটাবেসের পাসওয়ার্ড ছিল লোকাল হোস্ট ডেটাবেসের, তো সেই পাসওয়ার্ডটা আমি ব্যবহার করতেছি 1 2 3 4। তো পাসওয়ার্ডটা ব্যবহার করার সাথে, সাথে দেখেন আমাদের যে এই যে প্রত্যেকটা টেবিল ড্রপ হয়ে গেল অ্যান্ড ক্রিয়েট টাইপ গুলা হচ্ছে রান হয়ে গেল অ্যান্ড ক্রিয়েট টেবিলও রান হয়ে গেল। অ্যান্ড পরবর্তীতে ক্রিয়েট ইন্ডেক্স গুলো ক্রিয়েট হয়ে গেছে। এখন ইন্ডেক্স কি এগুলো আবার বুঝতে গেলে হচ্ছে আপনার ডেটাবেস নিয়ে আমার কিছু আলাপ আলোচনা করতে হবে। এখন আমি ওইদিকে যাচ্ছি না। তো আমার মোটামুটি টেবিল রেডি। তো আমি যদি এখন এখানে যদি আমি একটা রিফ্রেশ দেই স্কিমাতে, দেখেন এখানে দেখেন জুস কর্নার নামে স্কিমাটাও চলে আসছে। এখানে দেখেন আমাদের প্রত্যেকটা টেবিলও কিন্তু চলে আসছে। এতক্ষণ কিন্তু এটা এখানে ছিল না। দেখেন ৪৪ টা টেবিল আমাদের ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? তো এখন এই ডেটাটা আমি অলওয়েজ এখন আমি টেবিল প্লাস দিয়ে দেখব, লোড করব, বা আপনি চাইলে আপনি যেকোনো আপনাদের এখানে আমার এখনো আসে নাই। এটাকে যদি জাস্ট আমি একটা রিলোড করি, দেখেন এখন পাবলিকের বদলতে বাম পাশের কর্নারে আমি চেঞ্জ করতেছি। জুস কর্নার নামে আমার স্কিমাটা চলে আসছে এবং স্কিমাতে ক্লিক করার সাথে, সাথে খেয়াল করে দেখেন যে আমার প্রত্যেকটা টেবিল এখানে চলে আসছে। হ্যাঁ? তো আমি যদি প্রত্যেকটা টেবিলকে ক্লিক করি, জাস্ট এখানে ক্লিক করলে তো পুরো টেবিলটা দেখা যায়। দেখেন এখানে কোন রকম ডেটাপত্র কিন্তু নাই। ঠিক আছে? তো এখন আমাদের কাজটা কি হবে? এখন আমাদের কাজটা হবে হচ্ছে আমাদের যে ফাইলটা ছিল সেই ফাইলে আমাদের কি বলে যে CSV ফাইলগুলা সেই ফাইলগুলা আমার লোড করা। তো এখন এই লোড করতে গেলে কি করতে হবে? এই যে ইম্পোর্ট জুস কর্নার ডেটা এই যে কপি করে CSV গুলা কপি করে ফুল ডেটাবেসে লোড করে দিবে। লোড করে দেওয়ার পরে কি করবে? লোড করে দেওয়ার পরে হচ্ছে আপনার ওই যে সেট ভ্যাল অর্থাৎ সিরিয়াল সিকোয়েন্সটা হচ্ছে আপনার ইয়ে করে দিবে আরকি রিসেট করে দিবে বা ডিফল্ট হচ্ছে আমার যে ম্যাক্স আইডিটা সেখানে আসলে নিয়ে যাবে আরকি। তো সেট ভ্যালুটা আরকি চেঞ্জ করবে তখন। তো এই সিরিয়াল কি সিকোয়েন্স এর কাজ কি? এগুলো হচ্ছে ডেটাবেজের অ্যাডমিনিস্ট্রেশন এর কিছু কাজকর্ম। তো অর্থাৎ ডেটা লোড করতে গেলে আমার যদি আ জোর করে আমি যদি কোনো সিরিয়াল কি প্রবেশ করাই আমার ডেটাবেজে, তখন পরবর্তীতে ডেটা ঢুকতে গেলে তখন ওর ডিফল্ট যে ডেটা সেটিংটা আছে সেই ডেটা সেটিংটা ম্যাচ না করলে তখন ডেটাবেজে ডেটা ঢুকতে বারি খাবে, প্রপারলি ডেটাপত্র ঢুকবে না। তো এই যে ইম্পোর্ট জুস কর্নার ডেটা এই ফাইলটাও আমি এর সাথে দিয়ে দিব। আপনারা হচ্ছে আপনাদের মতো করেই লোড করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, হ্যাঁ? তো এবার আমি যে কাজটা করতেছি আমার যে ডেটা সেটে আছি অ্যান্ড এখানেই আমার যে ইম্পোর্ট কি বলে ইম্পোর্ট জুস কর্নার ডেটা এটা আছে এবং এই CSV ফোল্ডারের মধ্যে আমার ফাইলগুলো আছে। তো আমি যদি এখন এখানে আবার এলএস লিস্ট গুলা দেখি, দেখেন এখানে আমাদের এই লিস্টের মধ্যে কিন্তু ইম্পোর্ট জুস কর্নার ডেটা এসকিউএল এই ফাইলটা কিন্তু আমাদের এখানে আছে। তো এবারে আমরা যে কাজটা করব আমাদের নতুন আরেকটা চালাবো। কি বলে আ ও স্ক্রিপ্ট কমান্ড চালাবো। যে কমান্ডটা চালালে আমাদের এই ডেটাটা রান হয়ে যাবে। ঠিক আছে? তো আমি সেই কমান্ডটা লিখে রাখছি। আপনারা চাইলে কমান্ডটা আমি এখনই দিয়ে দিব আপনাদেরকে। আমি এখনই দিয়ে দিচ্ছি। আপনাদের এই যে চ্যাট বক্সেই দিয়ে দিচ্ছি, হ্যাঁ? চ্যাট বক্সে এটা হচ্ছে ইম্পোর্ট করার জন্য। আর আমি যদি দেই এইটা হচ্ছে আপনার ডেটাবেস। এখন এটা আসলে কিভাবে কাজ করতেছে এই জাস্ট স্ক্রিপ্টটা নিয়ে কমান্ডটা নিয়ে আপনি একটু চ্যাট জিপিটি করেন, এআই কে একটু সার্চ দেন। আশা করি এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই, হ্যাঁ?
তো আমি এখানে এখন রান করলাম এটা ইম্পোর্ট জুস কর্নার ডেটা। আপনারা কিন্তু দেখছেন আমি যে ডেটাবেসে ছিলাম আমাদের টেবিলে কিন্তু কোনো টেবিলে কিন্তু কোনো রকম ডেটা নাই। তো এটা দেখেন খুবই কম সময়ের মধ্যে আমি জাস্ট এটা রান করলাম। এই যে আমার হোস্ট, PostgreSQL এই ডেটাবেস সবকিছু চেনাই দিয়ে অ্যান্ড আমার কাছে এখন পাসওয়ার্ড চাচ্ছে। আমি যদি পাসওয়ার্ডটা দেই দেখেন প্রত্যেকটা টেবিলে ডেটা ওঠা শুরু হয়েছে, হ্যাঁ? ইম্পোর্ট হওয়া শুরু হয়েছে। তো এটা একটু লোড হতে সময় লাগবে যেহেতু আমাদের বিশাল ডেটা সেট। তো দেখেন এখানে প্রত্যেকটা কপি হওয়া শুরু হয়েছে এবং ডেটাগুলো লোড হচ্ছে এখন। হ্যাঁ? তো অর্ডারস ফাইলটা লোড হইতে সময় লাগবে কারণ এখানে ১০ লাখ বা তারও বেশি পরিমাণে ডেটা আছে। তো এই এই ফাইলগুলা লোড হইতে একটু সময় লাগবে। তো আমরা একটু অপেক্ষা করতে থাকি। এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে নিয়ে নেই। আর কোনো কোয়েশ্চেন আছে ভাইয়ার? নাকি বোর ফিল করতেছেন কোনটা? না ভাইয়া কোশ্চেন নাই। ভেরি গুড। ওকে। আমার এই ডেটা সেটটা লোড হচ্ছে। আ তো আপনার যদি পিসিতে PostgreSQL ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই PSQL এটা পাবেন না। আর আপনার যে এই pgadmin4 থাকতেই হবে ব্যাপারটা এমন না। আপনার পিসিতে PostgreSQL ইনস্টল করা থাকলে এবং সেটাকে যদি আপনি কমান্ড লাইন দিয়েও দেখে অ্যাক্সেস করেন বা যেকোনো ডেটা ম্যানেজমেন্ট টুল দিয়ে অ্যাক্সেস করেন যেটা দিয়েই করেন না কেন, এটাতেও আসলে কোনো কিছু আসে যায় না, হ্যাঁ? pgadmin4 মানে PostgreSQL না। PostgreSQL is a database server, pgadmin4 is a PostgreSQL GUI tool, ওকে? তো আমি GUI টুল হিসেবে আর dbehavior অ্যান্ড হচ্ছে টেবিল প্লাস ব্যবহার করি আমরা। dbehavior এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনটা ব্যবহার করি আর টেবিল প্লাসের টেবিল প্লাসটাও আসলে ইয়াই ব্যবহার করা হয়, পেইডটাই ব্যবহার করা হয়। আর হচ্ছে আপনার আপনারা চাইলে dbgate আরো অনেক টুল আছে মনে হয়। থিংক হচ্ছে আপনার ইউনিভার্সাল ডেটা স্টুডিও তারপরে কি আরো আ JetBrains এর কিছু টুল আছে। করতে পারেন ব্যবহার, সমস্যা নাই। ওকে। তো আমাদের ডেটাগুলো লোড হচ্ছে দেখেন অলরেডি আমার অর্ডারস টেবিলে এই যে ১ দশক শতক আচ্ছা ১০ লাখ হ্যাঁ, ১০ লাখের মতো অর্ডার লোড হয়ে গেছে। আপনার অর্ডার আইটেমস গুলার ডেটাপত্র আরো বেশি সেটাও লোড হয়ে গেছে। অর্ডার স্ট্যাটাসের হিস্ট্রি গুলা লোড হচ্ছে। তা আমরা এখানে দেখেন একটু রিফ্রেশ করলে আমরা ডেটা দেখতে পাবো, হ্যাঁ? অলরেডি। এই যে দেখেন অর্ডারস টেবিলে আমার এই যে রিফ্রেশ করলে আমার অলরেডি ডেটাও চলে আসবে। দেখেন অর্ডার টেবিলে কিন্তু আমাদের ডেটাপত্র চলে আসছে। তো ডেটা না দেখলে আসলে আমি আসলে কি নিয়ে কথা বলতেছি ওই ফিলটা আসে না। কারণ দেখেন আমাদের এই যে অর্ডার টাইপ কিন্তু ২ ধরনের ডেলিভারি, ডাইন ইন অর্থাৎ ডাইন ইন এ খাচ্ছে নাকি ডেলিভারি যাচ্ছে। এই জিনিসপত্রগুলা যে ফিল পাওয়া দেখেন ডাইন ইন এ আসলে আমরা ওইভাবে ফোন নাম্বার আম হচ্ছে ওভাবে কালেক্ট করতেছি না। তো ওইখানে জাস্ট এই ডাইন ইন এ দিলে জাস্ট একটা কাস্টমারের আইডি দিয়ে কে রিসিপিয়েন্ট ছিল, অ্যাড্রেস স্ন্যাপশট, ডেলিভারি ল্যাটিটিউড, লঙ্গিটিউড এই জিনিসপত্রগুলো কিন্তু তখন থাকছে না। কারণ সে ডাইন ইন এ খাবার খাচ্ছে। আবার দেখেন যখন অর্ডারে যাচ্ছে তখন কিন্তু ডেলিভারিতে যাচ্ছে তখন কিন্তু আ কে রিসিভ করে সেগুলা নিয়ে যাচ্ছে এবং কোথায় যাচ্ছে, কোন ডেলিভারি ম্যান নিচ্ছে, ডেলিভারি ল্যাটিটিউড, লঙ্গিটিউড প্রত্যেকটা জিনিস কিন্তু দেখেন ডেলিভারি ফি, ট্যাক্স কত যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু সব দেখেন এখানে কিন্তু হিসেব থাকছে এখানে, হ্যাঁ? তো আসলে ডেটা না দেখলে ওই ফিলটা পাওয়া যায় না। তো ডেটাগুলো randomized আসলে মানে কিছু করার নাই। আমি কি করতে পারতাম ওদের জন্য। কাউরে বলছিলাম যে ওই ডেটাগুলো তৈরি করে দিতে। কিন্তু পরবর্তীতে নিজেরই করতে হইলো আরকি। তো এই ডেটাগুলা রেডি করার জন্য আমি আ আমার আ আমার পিসিতে ইনস্টল করা আমি খুবই ছোট একটা এআই মডেল ইউজ করছি। জেমা বা গেমা যাই বলেন না কেন। আ এই একটা ছোট মডেল, খুবই ছোট মডেল ইউজ করছি। আমার পিসিতে এই সেটা চালাই আরকি। তো এটার জন্য আমাকে কোনো খরচ করতে হয় নাই। বাট জাস্ট আমার হচ্ছে আমার পিসির যে প্রসেসর অ্যান্ড পাওয়ার যেটা দেওয়া লাগছে এইটাই। এছাড়া অন্য কোনো কিছু আমার খরচ করতে হয় নাই ডেটাগুলো জেনারেট করার জন্য। অ্যান্ড এই হচ্ছে অবস্থা। আমি পুরো ডেটাবেসটাকে আমি একটু রিলোড করি অ্যান্ড এইদিকে আমি আ দেখি যে আমার ডেটাগুলো লোড হচ্ছে কিনা। হ্যাঁ, লোড হচ্ছে এদিকে।
আচ্ছা হতে থাকুক, হ্যাঁ? এটা ওর মতো লোড হয়ে যাক। আমরা আমাদের মতো কাজ করতে থাকি। আ এখানে ডেটাপত্রর হিসাবটা অনেক বেশি মনে হচ্ছে ১০ লাখের মতো। আমার পিসিতে একই সাথে অনেক কিছু কাজ করতেছে। তো এটা একটু লোড হইতে মাঝে, মাঝে একটু ল্যাগ করতে পারে। হ্যাঁ? তো এটা হচ্ছে আমার কাস্টমারস একটা টেবিল। কাস্টমার রিলেটেড কয়েকটা টেবিল আছে। তার মধ্যে কাস্টমার অ্যাড্রেস আছে, হ্যাঁ? কাস্টমারের অ্যাড্রেস, কাস্টমার রিলেটেড কাস্টমারের যে ইনফরমেশন গুলা সেগুলো আমরা এখানেই রাখতেছি। যে কাস্টমার ডিরেক্টলি যাতে লগইন করতে পারে তাদের যে আমাদের যে অ্যাপ আছে সেটাতে। আর কাস্টমারের অ্যাড্রেস যদি আমরা দেখি, কাস্টমার অ্যাড্রেসটাকে আলাদা রাখার মধ্যে কিছু কারণ আছে। কারণ মানুষের আসলে আ কন্টিনিউয়াসলি অ্যাড্রেস ডিফারেন্ট হয়ে থাকে। মানুষ অ্যাড্রেস চেঞ্জ করতে পারে বা একই কাস্টমার বিভিন্ন জায়গা থেকে ইয়ে করতে পারে, অর্ডার করতে পারে অনলাইনে। সো একেকটা একই মানুষের বিভিন্ন ধরনের অ্যাড্রেস হইতে পারে। সো এই কারণে আমরা কাস্টমারের অ্যাড্রেসটাকে আমি আলাদাভাবে রাখার চেষ্টা করছি এই ডেটাবেস ডিজাইনে। অ্যান্ড কাস্টমারস তো কাস্টমারসই। কাস্টমারের যে মৌলিক যে কিছু বিহেভিয়ার আছে, মৌলিক যে কিছু ডেটা মেট্রিক আছে, সেই জিনিসপত্রগুলো এখানে রাখতেছি। অ্যান্ড এগুলো আসলে যে বেশিরভাগ ক্ষেত্রেই চেঞ্জ হবার না। লাইক আমার নাম, ফোন নাম্বার, ইমেইল এগুলা চেঞ্জ হবার না খুব একটা। আবার আমার এইদিকে হচ্ছে একবার ফোন ভেরিফাইড করে নিলে ইমেইল ভেরিফাইড অ্যান্ড অল ওভার সবকিছু নিয়ে আমি যদি এই যে রেফারেল কোড-টোড গুলো একবার দিয়ে ফেলি সব মিলায়, তো এগুলা কিন্তু হচ্ছে আপনার খুব একটা চেঞ্জ হবে না। খুব রেয়ার কিছু চেঞ্জ হয়, হ্যাঁ? আর আমরা এখানে লয়ালিটি ব্যালেন্স ও দিচ্ছি। লাইক আমরা হচ্ছে যখন Apex বা কোথাও যাই বা দেখবেন আরং, Apex এগুলাতে আমাদের কিছু পয়েন্ট যোগ হইতে থাকে, হ্যাঁ? যে সেই পয়েন্ট গুলো আবার ভাঙানো যায়। তো আমরা কিন্তু আমাদের এই সিস্টেমে এটাও কিন্তু রাখছি যে তাদের লয়ালিটি ব্যালেন্স থাকবে। সেখান থেকে তারা আবার অর্থাৎ সে এটা ইউজ এর উপরে সে খরচ করতে থাকবে। হ্যাঁ? এইটা ছিল আমাদের এই ডেটাবেজের যে কাস্টমার অ্যান্ড কাস্টমার অ্যাড্রেস এর যে ফাইলগুলা, হ্যাঁ? দেন আমরা সামনের দিকে যাই। কেন এসসিডি লাগবে, কেন এসসিডি লাগবে না এগুলো নিয়ে এখন কথাবার্তা বলব। ওকে, নাইস। দেখেন আমাদের প্রত্যেকটা ডেটা লোড হয়ে গেছে অ্যান্ড আমাদের ইনডেক্স গুলা, সেট ভ্যালু গুলো অর্থাৎ সিকোয়েন্স গুলা রিসেট হয়ে গেছে। সব ঠিকঠাক মতো চলছে অ্যান্ড লাস্টে আমাদের একটা মেসেজ দিয়ে দিচ্ছে যে মেসেজটা আসলে আমি লিখে দিয়েছিলাম। এই যে নিচে অল ডাটা ইম্পোর্টেড অ্যান্ড সিকোয়েন্স রিসেট সাকসেসফুলি, হ্যাঁ? আপনারা যদি পাইথনে আম ইজিয়ার হন, কোন সমস্যা নাই। পাইথনে জাস্ট এই পাইথন ইয়েটা চালায় দিলেই, স্ক্রিপ্টটা চালায় দিলেই, পাইথন এনভায়রনমেন্ট এ চালায় দিলেই ওর মতো কাজ করে নিবে। ঠিক আছে? একই কথা আসলে। তো আশা করি এই জিনিসটা নিয়ে আপনাদের কোন কনফিউশন নাই। আমি এখন এটার পার্ট শেষ করে দিচ্ছি। ওকে, আমার ডেটাপত্র লোড করা শেষ। অ্যান্ড গতদিনে আমাদের যে প্রবলেম গুলা ছিল, আই থিংক আজকে সলভড। নাইস। এখন আমরা যাচ্ছি আমাদের আসল কাজে, হ্যাঁ? আমরা এখন গল্পগুজব করব কিছু, হ্যাঁ? থিওরিটিক্যাল কিছু গল্পগুজব করি। আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই হ্যান্ড রেইজ করবেন, কোয়েশ্চেন করবেন, হ্যাঁ? তো আমাদের এই এসসিডি এটা এক ধরনের বিজনেস প্রবলেম, হ্যাঁ? এসসিডি যে আমার যে এই যে স্লোলি চেঞ্জড ডাইমেনশন অর্থাৎ কিছু ডেটা থাকে যে ডেটাগুলা আমাদের কন্টিনিউয়াসলি চেঞ্জড হয়, হ্যাঁ? এখন অ্যানালিটিক্স এর প্রশ্নে আমরা সেই ডেটাগুলা যে চেঞ্জ হচ্ছে সেই ডেটাগুলো আমরা রাখবো কিনা, আমরা সেগুলা কিভাবে ব্যবহার করব, আমাদের অ্যানালিটিক্স এ কতটুকু লাগবে, এই জিনিসপত্রগুলা কিন্তু জানাটা বা প্ল্যানিং করার সময়, ওয়্যারহাউস ডিজাইন করার সময় এই প্ল্যানিংটা থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ? কারণ এই প্ল্যানিংটা যদি আপনার না থাকে, আপনার একই ওয়্যারহাউস মাল্টিপল টাইম আপনার ডিলিট করে দিয়ে ফিক্স করা লাগতে পারে বা কোনো ডেটাপত্র ডিলিট করে দিয়ে নতুন করে এগেইন লোড করা লাগতে পারে। অথবা আপনার যে ইটিএল পাইপলাইনটা ক্রিয়েট করছেন বা সেই পাইপলাইনটা পাইথন স্ক্রিপ্টের মাধ্যমে হোক বা অন্য কোনো টুলস ইউজ করে হোক, এয়ারফ্লো, পেন্থাহো, ট্যালেন্ট এই টাইপের টুল ইউজ করে হোক, যেটা দিয়েই করেন না কেন আপনি, ডিবিটি যেটা দিয়ে খুব সুন্দর মতো ডেটা এক্সট্রাকশন করা যায়। তো যে টুলই আপনি ব্যবহার করেন না কেন, আপনার যদি পূর্ব থেকে অ্যানালিটিক্স এর প্ল্যান ঠিকঠাক না থাকে, তো আপনি বিপদে পড়বেন। তো এর জন্য আমরা কিন্তু এই যে বিজনেস যে ডকুমেন্টেশনটা ছিল আপনাদের প্রত্যেকটা ডকুমেন্টেশন দিছিলাম আমি।
আমাদের ডেটাবেস ডকুমেন্টেশন তো ছিলই। আরেকটা ডকুমেন্টেশন ছিল। সেটা হচ্ছে এখানে মনে হয় নাই। বিজনেস নিয়ে একটা ডকুমেন্টেশন ছিল। দেখি বিজনেস ডকুমেন্টেশন আছে কিনা। হ্যাঁ, রিকোয়ারমেন্টস ছিল। হ্যাঁ? জোস কর্নার রিকোয়ারমেন্টস। এটাকে আপনারা চাইলে ভিআরডি বানায়া ফেলতে পারেন। তো এই রিকোয়ারমেন্টস টা ছিল দেন সেখান থেকে আমার ডেটাবেস ডকুমেন্টেশন ছিল। তো এই ডেটাবেস ডকুমেন্টেশনটা যদি আপনি দেখতেন সেখানে কিন্তু আমাদের একটা পোরশন ছিল, সরি, রিকোয়ারমেন্টস অপশনটা যদি আপনারা দেখতেন সেখানে আমাদের একটা পোরশন ছিল সেটা হচ্ছে যে কোথায় আছে সেটা? আমার একটা পিডিএফ ফাইল লোড হইছে। সেটা যদি আপনি দেখেন আমার ইয়ার জন্য অ্যানালিটিক্স এর জন্য কি লাগবে? এই যে রিপোর্টিং অ্যান্ড অ্যানালিটিক্স। এখানে আমার কি ধরনের অ্যানালিটিক্স লাগবে এটা কিন্তু রিকোয়ারমেন্টস এ অলরেডি বলা আছে। যদিও ডিটেইলস না। এখন যে কাজটা করতে হবে আপনার রিপোর্টিং অ্যান্ড অ্যানালিটিক্স এর জন্য আপনার আলাদা একটা ডকুমেন্টেশন বানাইতে হবে তাইলে। যে আমরা আ সেলস রিপোর্ট নিয়ে যে অ্যানালিটিক্স গুলো করতেছি সেইটার জন্য আমরা কি ধরনের অ্যানালিটিক্স করতেছি। প্রোডাক্ট রিপোর্টের জন্য আমরা আলাদা করে আবার কি অ্যানালিটিক্স গুলা করতেছি এবং আমরা যে অ্যানালিটিক্স গুলো করতেছি আসলেই সেটা বিজনেসের জন্য ইমপ্যাক্টফুল কিনা। ব্রাঞ্চ রিপোর্ট, ডেলিভারি রিপোর্ট। অ্যাকচুয়ালি আমরা কোনো একটা প্রজেক্টের স্টার্টিং থেকে শুরু করে দেন সেখানে আমাদের ডেটাবেস সিস্টেম ডিজাইন, ডেটাবেস ডিজাইন অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে দেন আমরা রিপোর্টস অ্যান্ড অ্যানালিটিক্স আমরা কি করব সেটারও একটা ইনিশিয়াল প্ল্যানিং আমাদেরকে করতে হবে। অ্যান্ড এই ইনিশিয়াল প্ল্যানিং করতে গিয়ে আপনাদের যেটা হবে যে জিজ্ঞাসা করবেন আমারে যে ভাই আমার কোন অ্যানালিটিক্স কখন লাগবে, এটা আমি কখন বুঝবো? তো যখন আমার যে অ্যানালিটিক্স লাগবে সেই অনুযায়ী আমি ওয়্যারহাউস ডিজাইন করব বা আম তখন আমি সেরকম করে কাজ করব। এইটা আসলে চিন্তা করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে আপনার ১ম থেকেই আপনি যদি প্ল্যানিংটা না করেন, আপনি আপনার কাছে যে ডেটাগুলো আছে, সম্ভাব্য প্ল্যানিং যেগুলো যদি আপনি না করেন, পরবর্তীতে হুট করে আপনার আপনার যে সিস্টেম ওএলটিপি যেটা বলতেছি এটার বয়স ২ বছর হয়ে গেছে এবং সেইখানে মোটামুটি অনেক বেশি ডেটা জমে গেছে। তখন হঠাৎ করে আপনার এগুলোকে ওয়্যার হাউসে নিতে গেলে ঝামেলা হবে বা হঠাৎ করে অ্যানালিটিক্স আপনি নিতে পারবেন না। তো এই ক্ষেত্রে যে কাজটা আমরা করি প্রথমত সেটা হচ্ছে যে কোনো একটা প্রজেক্টের স্টার্টিং এই আমরা একটা অল ওভার একটা প্ল্যানিং করে আমরা যে এই যে ওয়্যার হাউসটা ডিজাইন করে ফেলি। দেন আমাদের যদি নেক্সট মনে হয় যে আমাদের এই জিনিসটা লাগছে এখন, তখন আমরা সেটার জন্য আলাদাভাবে এফোর্ট দেই। বাট আমরা ১ম থেকেই এমনভাবে ডিজাইনটা করার চেষ্টা করি যাতে আমাদের নেক্সট আর ওই আ নতুন করে ওয়্যার হাউসে হাত সহজে না দিতে হয়। অর্থাৎ আমাদের ওএলটিপি তে কি ধরনের ডেটা আছে সেটা তো আমরা অলরেডি জানি, তাই না? তো আমরা আমাদের সেফ সাইড এ থাকার জন্য আমরা অলওয়েজ আমরা একটা প্ল্যানিং করে, আমরা অ্যানালিটিক্স প্ল্যানিং করে, সেগুলো ডকুমেন্টেশন করে দেন সেটার উপরে আমরা ওয়্যার হাউসটা ডিজাইন করে ফেলি এবং সেখান থেকে আমরা চাইলে ডেটাবেস গুলা ড্যাশবোর্ড গুলা ক্রিয়েট করা, রিপোর্ট অটোমেশন করা সবই করতে পারি তখন, হ্যাঁ? ইজিলি। তো এখন আপনাদেরকে এই যে বারবার বলতেছি ভাই আমার বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনটা আপনি পড়লেন, আপনি জানলেন, আপনি ডেটাবেস ডকুমেন্টেশন পড়েন, আপনি জানেন। আবার আপনি অ্যানালিটিক্স এ এসে আপনাকে কেন বলতেছি ভাই ডকুমেন্টেশন করেন। এখন ডকুমেন্টেশনের এই যুগে একটা ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে যে আপনি আ এআই নিয়ে যখন কাজ করেন তখন এআই কে আপনার আ আ যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের কনটেক্সট বোঝানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে এখন, হ্যাঁ? তো কনটেক্সট বোঝাইতে গেলে আপনি আপনার যে সিস্টেম আছে, সেই সিস্টেম আপনি কতক্ষণ ধরে আপনি মুখে গল্প করে, ওকে মেসেজ দিয়ে আপনি কতক্ষণ ধরে আপনি পুরো সিস্টেমটাকে বোঝাবেন? এটা আসলে বাস্তবে সম্ভব না। আরেকটা জিনিস যে আপনি বলবেন যে, "ভাই আমার তো কাস্টমারের রিপোর্ট লাগবে। সো আমি আমার কাস্টমারের টেবিলগুলা কি আছে, কেমন ফরমেটে আছে, সেটা যদি আমি চেনায় দেই, তাইলে তো আর আমার কোনো ঝামেলা থাকে না। আমি ইজিলি একটা কুয়েরি লিখে ফেলতে পারি।" হ্যাঁ, পারেন। কিন্তু ও অল ওভার এআই ব্রেইন এর মধ্যে আপনার যে ডেটাবেজের যে ডেটাবেস ক্রিয়েশন এর যে ফুল অ্যাপ্রোচ টা, ফুল ডেটাবেজের কিন্তু সিস্টেমটা ওর কাছে নাই। তখন ও কি করতেছে ওর কাছে যে ১ টা ২ টা টেবিল আছে ওই টেবিলকে রেফারেন্স ধরে ওর মতো করে একটা কোয়েরি আপনাকে রাইট করে দিচ্ছে, হ্যাঁ? তো বা রিড করার জন্য ডেটা রিড করার জন্য আপনাকে একটা কোয়েরি লিখে দিচ্ছে। এখন আপনি যদি এমসিপি সার্ভারের দিকে যান, সেক্ষেত্রে তখন কিন্তু ওকে যদি আপনি পুরো কনটেক্সট না বোঝাতে পারেন, তখন কিন্তু আপনি অ্যানালিটিক্স বলেন আর রিপোর্টিং বলেন, সেখানে আপনাকে কি কোয়েরি লিখতে হবে, এইটা কিন্তু টোটালি আপনাকে এখন আবার ওই আগের যুগের মতো হাতে করতে হবে। হ্যাঁ?
সো যেকোনো প্রজেক্ট শুরুর ক্ষেত্রে কিংবা একটা প্রজেক্ট এক্সিস্টিং আছে, আপনি কোনো কোম্পানিতে জয়েন করছেন, সেখানে গিয়ে আপনার ১ম কাজ হবে প্রত্যেকটা ডকুমেন্টেশন ঠিকঠাক মতো ওগুলাকে পড়া এবং সেটা সম্পর্কে নিজে যেমন জানা এবং আপনি যে এআই টুলসটা নিয়ে কাজ করতেছেন, সেটা আপনার লোকালি হইতে পারে অর আপনার কেনা কোনো টুল হতে পারে লাইক Claude বা Gemini, Antigravity এই ধরনের যে টুলগুলো আছে, Antigravity মোটামুটি কিন্তু ফ্রি মোটামুটি অনেকক্ষণ সাপোর্ট দিতে পারে Gemini বা Flash মডেলগুলা, হ্যাঁ? তো এই ধরনের টুলগুলোকে যখন আপনি আপনার পুরো সিস্টেমটাকে চেনাবেন বা MCP সার্ভার ক্রিয়েট করতে গিয়ে কোনো একটা এআই মডেলকে আপনি যখন পুরো সিস্টেমটা চেনাবেন তখন কিন্তু আপনাকে এই যে ডকুমেন্টেশনটা এগুলা লাগবে, হ্যাঁ? তো এইটা আপনার কোনোভাবেই ইগনোর করার সুযোগ নাই। মনে হইতে পারে যে ভাই ইটস টু মাচ বোরিং, এত আমি পড়তে পারব না, এত জানার দরকার নাই আমার। না ভাই, আল্লাহর ওয়াস্তে এখন ডকুমেন্টেশন এর দিকে নজর দেন। যেকোনো কিছু। সেটা আপনি আপনার পড়াশোনার প্ল্যানিং হোক, আপনার নতুন কোনো প্রজেক্ট হোক, নতুন কোনো ড্যাশবোর্ড হোক, আপনি ১ম এ আগে একটা প্ল্যানিং করেন, কমপ্লিট একটা ডকুমেন্টেশন করেন। দেন পুরো ডকুমেন্টটা পড়েন, আপনার প্রয়োজন মতো আপনার যা দরকার তাই ওই ডকুমেন্টেশনে লেখা আছে কিনা ক্লিয়ার করে। দেন আপনি সিওর হন, দেন আপনি পরবর্তীতে যেকোনো এআই ব্রেইন দিয়ে আপনি ওই কাজটা করাতে পারবেন। নাইলে আসলে এই যুগে আপনি ধরে প্রতিদিন আপনি কনটেক্সট শেখাবেন এআই টুলকে, এইটা আসলে সম্ভব না। ওকে? আমি কনটেক্সট এর বাইরে, আমার কনটেক্সট এর বাইরে অর্থাৎ আজকের কনটেক্সট এর বাইরে অনেক কথা বলে ফেলছি। ওকে, আমরা আমাদের যে ইয়েটা দেখতেছিলাম রিপোর্টের যে আমার রিকোয়ারমেন্টস থেকে আসতেছিল এই কথাটা। ওকে। এখন আমরা এসসিডি কেন নেসেসারি এটা নিয়ে কথা বলতে গিয়ে আমার আবার ওই কথাগুলো চলে আসলো। তো আমরা কাস্টমার টেবিলে দেখতেছিলাম, আমরা নরমালি যদি চিন্তা করি আমাদের কাস্টমার ওরা যখন আমাদের যে সিস্টেম আছে বা যে রেস্টুরেন্ট অ্যাপ্লিকেশন আছে সেখানে যখন কোনো কিছু অর্ডার করে বা ডাইনিং এ যায়, তো আমাদের কাস্টমার ক্রিয়েশন হওয়ার সময় আমরা যে অ্যাড্রেস নিলাম, যে ফোন নাম্বার নিলাম, এইগুলা কিন্তু আমরা ১ম এই নিয়ে নেই, তাই না? নিয়ে তারপরে আমরা ইমেইল ভেরিফিকেশন করাই, তারপরে ফোন নাম্বার ভেরিফিকেশন করাই, তাই না? তো এগুলো করার পরে কিন্তু আমাদের মোটামুটি আমরা সিওর হয়ে যাই যে এই কাস্টমারটা এক্সিস্ট করে অ্যান্ড তখন আমরা এই কাস্টমারকে দিতে পারি, যেকোনো ডেলিভারি পাঠাইতে পারি যেটা ক্যাশ অন ডেলিভারিতে যাক বা সেটা পেমেন্টে আসুক, যাই হোক না কেন। আর ডাইনিং এ হইলে তো সরাসরি আমার যে ব্রাঞ্চ আছে সেখানেই সরাসরি এসে সে বসে খাচ্ছে, রাইট? তো তখন আর আসলে ওই সমস্যাটা থাকে না। কিন্তু ডেলিভারির ক্ষেত্রে কিন্তু আমার এই অ্যাড্রেসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার থাকে যে অ্যাড্রেস কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনার কোন এলাকার কনজিউমার আপনার যে রেস্টুরেন্ট আছে সেখানে বেশি আসছে এবং আপনার রেস্টুরেন্ট ব্রাঞ্চ নতুন করে খোলার জন্য আপনার আসলে কোন জায়গাটা বেছে নেওয়া উচিত, এই জিও স্পেশিয়াল এনালাইসিস করার জন্য আপনার অ্যাড্রেসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এখন অ্যাড্রেসটা কিন্তু আমরা আরো মজার ওয়েতে ভেরিফিকেশন করতে পারি, হ্যাঁ? আপনি অ্যাড্রেসে লিখে দিছেন যে ধানমন্ডি আ আ 15 এ, হ্যাঁ? ধানমন্ডি 15 এ আপনি বলে দিছেন অ্যান্ড আ এই বলে দেওয়াতে যেটা হইছে যে আমরা কাস্টমার যে ডেলিভারি ম্যানটা গেল সেখানে, ডেলিভারি ম্যানটা যাওয়ার সাথে যেখান থেকে আপনি এই পার্সেলটা নিলেন, অ্যাকসেপ্ট করলেন। তো দেখাইছিলাম আমি ডেটাবেজে যে আমরা ওই পার্সেল অ্যাকসেপ্ট করার সময়, রিসিভ করার সময় যে ইয়েটা ছিল, আ কি বলে? ল্যাট-লংটা ছিল, সেই ল্যাট-লংটা কিন্তু কালেক্ট করা হচ্ছে, রাইট? তো এটা কাস্টমারও জানে অ্যান্ড আ এটা সবাই জানে আসলে। এটা ওপেন সিক্রেট না। এটা সবাই জানে। বাট তারপরেও কিন্তু আমরা আমাদের ডেটা দিচ্ছি। এক্সাক্ট লোকেশন জানার জন্য এটাও কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। কখনো কি চিন্তা করছেন যে আপনি বললেন আপনার অ্যাড্রেস এইটা, আপনার বাসা এইটা, অ্যান্ড সেটা এক্সাক্টলি আসলে কোথায় সেটা একটা ম্যাপে পয়েন্ট করা সম্ভব। শুধু অ্যাড্রেস না দিয়ে না, আপনি কিন্তু অটোমেটিক্যালি আপনার যে জিও লোকেশনটা সেটাও কিন্তু আপনি যখন রিসিভ করছেন তখন কিন্তু দিয়ে দিচ্ছেন। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো যারা এই যে ক্রাইম নিয়ে কাজ করতে গেলে, ক্রাইম নিয়ে এনালাইসিস করতে গেলে একটা বিহেভিয়ার অলওয়েজ পাবেন যে অ্যাড্রেস একটা দেয় কিন্তু তারা সবসময় হচ্ছে আপনার আ এই যে রিসিভ করার ক্ষেত্রে যেকোনো কিছু রিসিভ করার ক্ষেত্রে অন্য কোনো মানুষ দিয়ে বা অন্য কোনো অ্যাড্রেসে তারা ওইটাকে রিসিভ করে বা অ্যাড্রেস যেটা লিখে দেয় সেখানে এক্সাক্ট ওইখানে রিসিভ না করে হচ্ছে আপনার ইয়াকে ঘুরাইতে থাকে।
কি বলে যে ডেলিভারি ম্যান উনাকে ঘুরাইতে থাকে অ্যান্ড উনার ঘুরানোর বিভিন্ন যে প্যাটার্ন এনালাইসিস করে আমরা এর আগে একটা ডেটা সেট নিয়ে কাজ করছিলাম যে আপনার ডেলিভারি ম্যানকে পুরো ওই এলাকা ঘোরাচ্ছে এ গলি থেকে ওই গলিতে, ওই গলি থেকে ওই গলিতে এবং ডেলিভারি ম্যানের যে আপনার যে ও যে যাচ্ছে তার যে জিও লোকেশনটা অর্থাৎ সে তো মুভ করতেছে তার তো পুরো মুভমেন্টটা আছে, জিও মুভমেন্টটা আছে, হ্যাঁ? কারণ আপনি ডেলিভারি ম্যানের যদি ১ সেকেন্ড পর যদি আপনি ওই অ্যাড্রেসে পৌঁছানোর পরে কল দেওয়ার পরে আপনি যদি পরপর লাইভ লোকেশন নিতে থাকেন, তো ওইটাকে পুরো একটা ম্যাপ করলে দেখা যায় যে পুরো একটা লাইন গ্রাফ ক্রিয়েট হয় এবং সে কতবার ওই রোডে বারবার ঘুরতেছে। অ্যান্ড সেটা ঘোরা থেকে হঠাৎ করে দেখবেন যে সেইখান থেকে ওই পার্সেলটা কালেক্ট করে ফেলছে কিছু একটা, হ্যাঁ? বা অন্য কাউরে দিয়ে পার্সেলটা কালেক্ট করাচ্ছে। তো এই ধরনের আপনার আ ডেটাপত্র কিন্তু মানে যারা স্পেশালি যারা ক্রাইম এর দিকে জন্য করে, তারা কিন্তু এই ধরনের অর্ডার বা এরকম লোকেশন গুলা কিন্তু তারা ওইভাবে ম্যানেজ করে আরকি। তো এটা বোঝা আসলে খুবই কঠিন। যদিও কঠিন না, আপনার ডেটাপত্র তো পাওয়াই যায় এই যুগে। তো এই ক্ষেত্রে তখন সুবিধা হয়। তো জিও স্পেশাল এনালাইসিস ক্ষেত্রে সুবিধা হয় আরকি। তো এই যে আমি যখন আমি একটা আম আ অর্ডার ১ম অর্ডার যখন দিলাম তখন আমি ধানমন্ডি 15 এ ছিলাম। তখন আমি ধানমন্ডি 15 এর তে ছিলাম। তখন সেই অনুযায়ী আমি আমার অর্ডারটা দিলাম। তো খুবই ভালো কথা। তো ফুড পান্ডা হোক বা কোনো একটা পান্ডা হোক তারা হচ্ছে আমাদের টাকে ট্র্যাক করে রাখছে। অর্থাৎ আমার ডেটাটাকে ট্র্যাক করে রাখছে। দেন তারপরে আমি কি করলাম যে এরকম আমার মতো হিউজ মানুষ আছে ধানমন্ডিতে। তো তারা তখন চিন্তা করতে পারে যে আসলে ধানমন্ডিতে যেহেতু এত মানুষ আছে তো আমরা ধানমন্ডিতে নতুন একটা ব্রাঞ্চ করতে পারি প্যান্ডা মার্টের বা আমরা এইখানের জন্য আলাদাভাবে কিছু আ লয়ালিটি কাস্টমারদেরকে আমরা আলাদাভাবে কিছু জিনিস করতে পারি। তারপরে আবার যে এনালাইসিস গুলা হইতে পারে আপনার আ আগের অ্যাড্রেস রাখার যে সুবিধাটা, সেটা হচ্ছে যে আপনি হঠাৎ করে আবার আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করলেন, হ্যাঁ? অ্যাড্রেসটা চেঞ্জ করার পরে আপনি হয়তো চলে গেছেন কোথায়? নারায়ণগঞ্জ রোড, ঠিক আছে? তো আপনি ছিলেন ধানমন্ডিতে, আপনি চলে গেছেন নারায়ণগঞ্জ রোডে। তো আপনি নারায়ণগঞ্জ রোডে যাওয়ার পরেও আপনি ধানমন্ডির যে ব্রাঞ্চটাতে যেই জুস অর্ডার করতেন, আপনার এতই লাগতো যে আপনি নারায়ণগঞ্জ রোডে গিয়ে আপনি ওইটাকে অর্ডার করতেছেন। আর মতিঝিল গিয়ে আপনি আপনার অফিস কলিগদের খাওয়াচ্ছেন। ঠিক আছে? তো এখানে একই কনজিউমার মাল্টিপল অ্যাড্রেস, হ্যাঁ? তো এইখানে একটা ব্যাপার আছে যে আমি এইখানে কিছু এনালাইসিস এর ব্যাপার আছে যে সে কি আসলে পার্মানেন্টলি অ্যাড্রেস চেঞ্জ করছে? নাকি সে হচ্ছে র‍্যান্ডম বিভিন্ন আ আ জায়গায় গিয়ে সে আবার এই ধানমন্ডি থেকেই আবার অর্ডার করতেছে। এইটা কিন্তু একটা বোঝার এই প্যাটার্নটা কিন্তু আবার আপনাকে কাজে দিতে পারে। অর্থাৎ আমরা যে এই কাস্টমারকে যে আমার আ এটা একটা ভ্যালুয়েবল কাস্টমার অর্থাৎ সে নারায়ণগঞ্জ রোডে যাক আর সে মতিঝিল যাক, সে ধানমন্ডি থেকেই আমাদের এই ব্রাঞ্চ থেকেই অর্ডার করবে। তো এই জিনিসটা যখন আমরা এই প্রায়োরিটিটা বুঝতে পারলে দেখবেন কাস্টমারকে যদি আপনি হ্যাপি রাখতে পারেন, এইরকম কাস্টমার আপনার জন্য আরো ভ্যালু এনে দিবে। তো এইজন্য অ্যাড্রেসটা রাখাটা গুরুত্বপূর্ণ। তো আ কিন্তু যেটা সমস্যা হয় আপনি মাল্টিপল অ্যাড্রেস ব্যবহার করতেছেন এইটা বড় সমস্যা না। যেটা বড় সমস্যা হয় যে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কোনটা? আপনি আ আপনার যে টেম্পোরারি অ্যাড্রেস গুলা দিচ্ছেন সেটা না হয় আপনাকে আপনার লয়ালিটি কনজিউমার দেখতে এনালাইসিস করতে সুবিধা হলো। কিন্তু আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আসলে কোনটা? তো আপনি ১ম এ ধানমন্ডি ১৫ দিয়ে অ্যাকাউন্ট খুললেন। আপনি পরবর্তীতে চেঞ্জ করে বললেন, "ঠিক আছে আমি তো এখন মহাখালীতে চলে আসছি। তো মহাখালী ডিওএইচএস এ আমি এখন থাকি। সো আমার বর্তমান অ্যাড্রেস এখন হচ্ছে মহাখালী ডিওএইচএস। তো আপনি সেটাকে সেট করে দিছেন। তো আপনি টেম্পোরারি অ্যাড্রেস দিছেন ২ টা, ৩ টা, ৫ টা, ১০ টা সমস্যা নাই সেটা। সেটা কিন্তু টেম্পোরারিতেই আছে। কিন্তু আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু একটাই। আপনি যখন অ্যাপে লগইন করবেন তখন অ্যাড্রেস আপনার কোনটা দেখাবে? ধানমন্ডি ১৫ রে নাকি হচ্ছে আ ইয়াতে মহাখালী ডিওএইচএস কোনটা? কোনটা দেখানো উচিত? ২ টাই কি দেখানো উচিত? নাকি কারেন্টটা দেখানো উচিত? কি মনে হয় আপনাদের? আমরা কি কেউ আছি? নাকি হারায় গেছি? জি ভাইয়া আছি। তো বলেন না ভাই যে আমার আসলে আমি এজ এ কনজিউমার আমি কি দেখবো অ্যাপ থেকে? আমার আগের অ্যাড্রেসটাও দেখবো নাকি রিসেন্ট অ্যাড্রেসটা দেখবো? আমার মনে হয় ভাইয়া রিসেন্ট অ্যাড্রেসটা দেখুন।
নিঃসন্দেহে রিসেন্ট অ্যাড্রেসটা দেখব। কিন্তু আ আমি ২০২৫ সাল পুরো টাইমটা ছিলাম ধানমন্ডি ১৫ তে। আবার আ ২০২৬ এ আসলাম আমি ডিওএইচএস এ। তো আমি যখন ক্যালকুলেশন করতে যাব, তখন আমার যে কনজিউমারটা ধানমন্ডিতে ছিল সেটা ২৬ এ এসে আপনার মহাখালী ডিওএইচএস এ আসছে। তো আমি যখন ক্যালকুলেশন করতে যাব যে আমার এরিয়া ওয়াইজ রেভিনিউটা কেমন, তো ২০২৫, ২৬, ২০২৪ সব মিলায় যখন করতে যাব, তখন আ আমার যে ব্যক্তিটা মহাখালী ডিওএইচএস এ চলে আসছে, আমি যদি কারেন্ট অ্যাড্রেস নিয়ে হিসাব করি রেভিনিউ এর হিসাব, তখন আ সে যে ২ বছর ধানমন্ডিতে ছিল, যত অর্ডার করছে, সবকিছু কিসের আন্ডারে আসবে? মহাখালী ডিওএইচএস এর আন্ডারে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, মহাখালী ডিওএইচএস এর আন্ডারে আসবে। তো কিন্তু সে তো ২ বছর ধরে সেইখানে তো আ বেশিরভাগ মানুষ তখন ধানমন্ডিতে ছিল বা ওরা তো এখন চেঞ্জ করছে। কিন্তু সে চেঞ্জ করার কারণে আমাদের ওএলটিপি যে ডেটাবেস সেখানে তো আমার ডিরেক্টলি অ্যাড্রেস আপডেট হয়ে গেছে, পার্মানেন্ট অ্যাড্রেসটা। ডিরেক্টলি আপডেট হয়ে গেছে। কারণ আমরা তো ওএলটিপিতে ওর প্রত্যেকটা ডেটা রাখবো না। কারণ আমাদের প্রত্যেকটা অ্যাড্রেস যদি আমরা রাখা শুরু করি, তখন আমাদের প্রত্যেকটার জন্য আলাদা, আলাদা রো ক্রিয়েট হবে। তো কারেন্ট যেটা, সেটাকে যদি আমি আপডেট করে রাখি, তো তখন তো আমার পূর্বের অ্যাড্রেসটা হারায় যাবে এবং তখন রেভিনিউ ক্যালকুলেশন এ ঝামেলা হয়ে যাবে না? জি ভাইয়া। নিঃসন্দেহে। তো এই কারণে আমরা হচ্ছে পূর্বের যে হিস্ট্রিটা আছে, এই হিস্ট্রিটাও রাখতেছি। অর্থাৎ তখন কিন্তু আমি যদি রাখি যে এত তারিখ থেকে এত তারিখ উনি ধানমন্ডিতে ছিলেন, এত তারিখ থেকে এত তারিখ উনি মহাখালীতে আছেন। তখন কিন্তু ওই সময়ের আন্ডারে আ আমার যে এনালাইসিস হবে, জিও এনালাইসিস যে সেলস এর জন্য, রেভিনিউ এর জন্য, ওইটা কিন্তু ওই সময়ের জন্য ওই এলাকাতেই দেখাবে। তখন কিন্তু আর আমার চেঞ্জ হওয়ার সুযোগটা নাই। কিন্তু যদি আমার একটা মানুষ ধানমন্ডিতে ৳২০,০০,০০০ র অর্ডার করছে, আ সে মহাখালীতে এসে আ হচ্ছে ৳৩,০০০ র অর্ডার করছে মনে করেন। কিন্তু সে মহাখালী যখন আপডেট হয়ে গেছে, এখন আমার কারেন্ট অ্যাড্রেস তো মহাখালী। আমি যদি মহাখালী ওয়াইজ সেলস অ্যানালিটিক্স দেখি, দেখব মহাখালীতে আমার গত ৩ বছরে বিক্রি হইছে আ ৳২৩,০০,০০০। তো এইটা তো আসলে সম্ভব না, তাই না? আ আমি তখন এটা কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং দিবে বা এই ডেটাটা কিন্তু একটা রিপ্রেজেন্ট করবে। তো এইজন্য এই ধরনের হিস্টোরিক্যাল এনালাইসিস রাখা, হিস্টোরিক্যাল ডেটা রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে মূল কারণ, সহজ কথায়। আর হচ্ছে আপনার আ এখন আপনি হিস্টোরিক্যাল ডেটা রাখবেন। এখন হিস্টোরিক্যাল ডেটা রাখার জন্য আবার কয়েকটা প্রসেস আছে, হ্যাঁ? কয়েকটা প্রসেস হচ্ছে আপনার আ আ কিভাবে কয় ধরনের টাইপে আপনি ডেটাটা রাখবেন, হ্যাঁ? তার আগে হচ্ছে এসসিডি ওভারভিউ সিদ্ধান্ত কিভাবে নেবে? এখন আপনার ডিসিশন ফ্লো কেমন হইতে পারে? আ আপনার যে টাইপ 0 কখন? এখানে কোনো অ্যাট্রিবিউট আমার বদলাবে কিনা? যদি না বদলায় আমার টাইপ 0 অর্থাৎ কোনো চেঞ্জ নাই, যা আসে তাই। আমার আমার যদি রিকোয়ারমেন্টস এমন হয় যে আমার আসলে কোনো কিছুই চেঞ্জ হবে না। লাইক ফোন নাম্বার। কোনো একটা কনজিউমার হচ্ছে ২০ বছর আগে সে অ্যাকাউন্ট খুলছে, তার ফোন নাম্বার একটা ছিল। কিন্তু ফোন নাম্বার তো চেঞ্জ হয়ে গেছে। তো এখন সে ফোন নাম্বারটা আপডেট করছে। তো এই ফোন নাম্বারের কি আপনি হিস্ট্রি কি রাখতে চাইবেন? কি মনে হয় আপনাদের? ফোন নাম্বার হিস্ট্রি কি রাখা উচিত? কারণ ওই ফোন নাম্বার ২০ বছর আগে ইউজ করছে। ওই ফোন নাম্বার এখন আবার গ্রামীণফোন বা রবি যেই হোক না কেন, সেই টেলিকম আবার বিক্রিও করে দিছে অন্যজনের কাছে। সেই ফোন নাম্বারে একটা মানুষের সেই আগে কি ফোন নাম্বার ইউজ করত, এই ডেটা রাখাটা কি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এনালাইসিস এর জন্য? কোন কাজে দিবে? না ভাই। রাইট। কোন কাজে দিবে না। কিন্তু সে কোন অ্যাড্রেসে ছিল এইটা কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ। তাই না? কোন লোকেশনে ছিল জি, এটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আমাকে আসলে এই ডিসিশন ফ্লো তে যাইতে হবে যে আমার আ কোন সিচুয়েশন এ আমি কোন ডেটাটাকে এসসিডি করব আ সেটা কিন্তু জানতে হবে। আমার হিস্ট্রি দরকার কিনা? এটা আমাকে আগে জানতে হবে। হিস্ট্রি দরকার আছে না নাই? দরকার থাকলে সেটাতে আমরা আবার একটা প্ল্যানিং নিবো। এখন হিস্ট্রির ক্ষেত্রে কতটুকু হিস্ট্রি দরকার? সেটাও আমাদের জানা দরকার। এখন আমার কারেন্ট হিস্ট্রি এবং কারেন্টের আগের যে হিস্ট্রিটা সেইটা অর্থাৎ জাস্ট এখন কারেন্টটা আমরা এখন কোথায় আছি?
আমি এখন থাকার আগে কোথায় ছিলাম? এটা। এই জাস্ট এই ২ টা কিনা? বা আমি মাল্টিপল হিস্ট্রি রাখতে চাই কিনা? এখনকারটা আমার আমার জীবদ্দশায় যত চেঞ্জ আসছে সবগুলো আমি রাখতে চাই কিনা? এস এ লগ আমি রাখতে চাই কিনা? আবার হচ্ছে আমি আমার যে মেইন টেবিল আছে, যে টেবিল থেকে আমি আ আপডেটটা করতেছি, আ অর্থাৎ আমি কোনো অন্য কোনো রো ক্রিয়েট না করে আমি যে টেবিলেই আমি ওই টেবিলেই রাখতে চাচ্ছি কোনো একটা জায়গায়, সেটার জন্য আমার আবার কি ধরনের ডিসিশন এ আসতে হবে। তো এইগুলাই হচ্ছে আপনার এসসিডির হচ্ছে আপনার অল ওভার ডিসিশন ফ্লো আরকি। যে আমার ১ম এ চিন্তা করতে হবে আমার এই অ্যাট্রিবিউট গুলা বদলাবে কি বদলাবে না। ১ম কথা। লাইক ফোন নাম্বার বদলাবে। এখন ফোন নাম্বার বদলালে হিস্ট্রি কি আমার দরকার? না, ফোন নাম্বার বদলালে আমার হিস্ট্রি দরকার নাই। অ্যাড্রেস বদলালে হিস্ট্রি কি দরকার? হ্যাঁ, দরকার। ঠিক আছে? এখন হিস্ট্রিটা আমার কতটুকু দরকার? যতবার চেঞ্জ হইছে সবগুলাই দরকার? নাকি শুধু এখনকারটা আর এখনকার আগে কোথায় ছিলাম সেটা দরকার? ঠিক আছে? আবার ওই হিস্ট্রিটা আমি আমার যে মেইন ওএলটিপি টেবিল, যে টেবিলে আমি অলওয়েজ যেটা ইনসার্ট করতেছি, আপডেট করতেছি, সেই টেবিলেই আমি হিস্ট্রিটা রাখতে চাই কিনা? সেটাও একটা ব্যাপার। এখন আমি আসলেই কিভাবে চাই রাখতে, এইটার উপরে বেস করে আমাদের এসসিপির টাইপ নির্ধারণ হবে। হ্যাঁ? তো এসসিপি টাইপ নিয়ে যদি কথা বলি, আমরা এসসিপি টাইপ 0 নিয়ে একটু কথা বলব। ঠিক আছে? এসসিপি টাইপ 0 টা আসলে কি? এসসিপি টাইপ 0 জাস্ট একবার ইনসার্ট হয়ে যাবে, কোনো চেঞ্জ নাই। হুম? কোনো চেঞ্জ নাই। এটা কোনোদিন চেঞ্জ হবে না। ইমিউটেবল অ্যাট্রিবিউট। আ এটার একবারই ইনসার্ট হবে। এই ETL এ কোনোদিন আপডেট লেখা হয় না। ETL কেন? এখন ETL নিয়ে যদি কথা বলি, ETL হচ্ছে আমার এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম অ্যান্ড লোড। এখন ETL এর আবার আরেকটা ভার্সন আছে ELT। আমি ১ম ক্লাসে আলোচনা করছিলাম। ১ম যে সেশনটা ছিল বা 2nd সেশনে আর্কিটেকচার নিয়ে কথা বলি, তখনও বলছি। এগুলা বারবার বলতেছি। তো ETL টা এক্সট্রাক্ট করলাম ডেটা। কোথা থেকে এক্সট্রাক্ট করব? আমার OLTP ডেটাবেস যেটা আমরা কিছুক্ষণ আগে আমার পুরো সিস্টেম, যেখানে সিস্টেমের ডেটা এন্ট্রি হইতে থাকে, আমার যখন সিস্টেম চলতে থাকে ডেটা এন্ট্রি হইতে থাকে। সেই ডেটার আমরা হিস্ট্রিক্যাল একটা ফ্যাক্ট অ্যান্ড ডাইমেনশন আকারে আমরা আর্কিটেকচারে যখন কাজ করি তখন আমরা এগুলো নিয়ে কথা বলছি। আমরা পুরো একটা ওয়্যারহাউস ডিজাইন করলাম। কিভাবে আমরা ওয়্যারহাউসটা ডিজাইন করব সেটা আমরা রেডি করলাম। অ্যান্ড সেইখানে সেই ডিজাইনের উপরে আমার ডেটা কতবার এন্ট্রি হবে? একবার এন্ট্রি হয়ে যাবে। ওই ডেটা কোনদিন চেঞ্জ হবে না। এমন কি না? যদি হয়, ওকে। সেখানে কোনো আমার ETL কি? ট্রান্সফর্ম করা বা এক্সট্রাক্ট করে ট্রান্সফর্ম করা অ্যান্ড লোড করা। এই ETL এর মধ্যে কোনো আপডেটের জন্য কোনো কুয়েরি থাকে না। লাইক এক্সাম্পল হইতে পারে, আপনার একটা কাস্টমার নতুন করে কাস্টমারটা ক্রিয়েশন হয়েছে। এখন কাস্টমার যখন রেজিস্ট্রেশন হয়, ওই রেজিস্ট্রেশনের টাইম কি আমরা কখনো চেঞ্জ করি? ইস ইট পসিবল? আমাদের দরকার আছে ওইটা চেঞ্জ করা? ওটা যদি আমি চেঞ্জ করি তাইলে তো আমার কাস্টমার কতদিনের আ আ আগের এটা তো আমরা পাবোই না, তাই না? তাতে আমার এই কাস্টমারটা স্টার্ট করছিল কবে আমাদের সাথে এনগেজড কবে হলো, এটা তো আমরা তখন জানতেই পারব না। তো এইজন্য এই ধরনের ডেটা কিন্তু কক্ষনো আপডেট বা হচ্ছে কোনো কিছু চালানো হয় না। মানে বিশেষ করে আপডেট কোনো কোয়েরি চালানো হয় না। রেফারেল কোড, কাস্টমার রেফারেল, কাস্টমারকে যে রেফার করছে। এখন আমি একজন ব্যক্তি, আমি কোথাও লগইন করছি, সাইন আপ করছি, কোনো একটা সিস্টেম, কোনো একটা অ্যাপ্লিকেশনে। তো কেউ আমাকে অনেক সময় রেফারেল বোনাস দেয় না? যে ঢুকলে রেফারেল বোনাস পাবে। সো কেউ একজন রেফার করছে, তার মাধ্যমে আমি ঢুকছি। আপনি বোনাস পেয়েছেন, আপনার আন্ডারে আমি ঢুকছি বা আপনি রেফার করার কারণে আমি ঢুকছি, আপনি রেফারেল বোনাস পেয়েছেন, আমিও পাইছি, হ্যাঁ? তো এই যে রেফারেলটা এটা কি বছর, বছর চেঞ্জ হয়? আমি কি বারবার একই মানুষকে বা অন্য মানুষ একবার যদি আমি অ্যাকাউন্ট খুলে ফেলি, অন্য কেউ কি আমাকে আর রেফার করতে পারবে? নিঃসন্দেহে না, তাই না? তো এই ধরনের ডেটা কখনো চেঞ্জ হয় না। তো এই ধরনের যে চেঞ্জ হচ্ছে না, এই ধরনের ডেটাগুলোকে আমরা বলে থাকি টাইপ অফ 0 এসসিডি। টাইপ অফ 0 কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি ভাইয়া, জি।
ওকে, নাইস। এখন এবার একটা আইডিয়া দেই আপনাদেরকে, একটা চুরি আইডিয়া দেই। বলবেন, "ভাই আমার হচ্ছে আমি তো মানে এত বুঝবো কেমনে যে আমার এসসিডি এই আমার পুরো ডেটাবেস সিস্টেম যেটা, এখানে আমার এসসিডি কতগুলা, কোন টেবিলে কোনটা এসসিডি, এটা আমি খুঁজে বের করব কেমনে?" ভাই আপনাকে খুঁজে বের করতে কে বলছে? আপনার পুরো ডকুমেন্টেশন আছে না? পুরো ডেটাবেস ক্রিয়েশন ডকুমেন্টেশন আছে। পুরো আপনার প্রজেক্টের রিকোয়ারমেন্টস আছে। আপনার অ্যানালিটিক্যাল রিকোয়ারমেন্টস আছে। আপনি যে টেবিল ক্রিয়েট করতেছেন, টেবিলে কি ধরনের টাইপ ক্রিয়েট করছেন সেগুলোর আপনার প্রত্যেকটা ডকুমেন্ট করে সাজানো আছে। তো আপনাকে কাজ করে দিবে আপনার এআই ব্রেইন। আপনি কেন করবেন? সে খুঁজে দিবে আপনাকে। আপনার কোনগুলা টাইপ অফ 0 অ্যাট্রিবিউট হইতে পারে, সম্ভাব্য টাইপ অফ 0 অ্যাট্রিবিউট, এগুলোকে ও আপনাকে খুঁজে দিবে। আপনি কেন খুঁজবেন? মনে হইতে পারে যে ভাই আমার তো জানা দরকার। হ্যাঁ, অবশ্যই আপনি তো জানবেনই। আপনি না জানলে কাজ করবেন কেমনে? এখন এআই এর যুগে আমি যদি বলি যে ভাই আপনারা কেউ এআই ইউজ করবেন না। হচ্ছে এআই ইউজ না করে নিজে শেখেন। ভাই ওই টাইম আর এখন আর নাই। এখন যদি বলতে পারেন ভাই এগুলা আবার কেমনে করে? এটার জন্য আবার ভাই আপনাদেরকে নতুন এপিসোড নেওয়া লাগবে আরকি। সহজ কথা। আপনারা নিজেরা একটু চেষ্টা করেন ভাই। আশা করি পারবেন। এআই মডেল কেনার টাকা নাই তো কি আসে যায় ভাই? ফ্রি মডেলগুলো যেভাবে দেয়, যা দেয় অনেক কিছু দেয়। তারপরে আপনার হচ্ছে Xiaomi র নতুন একটা মডেল আসছে। এইসব মডেলগুলো নিয়ে ঘাটাঘাটি করেন। আপনার পিসির যদি মোটামুটি একটা লেভেলের প্রসেসর থাকে, হচ্ছে এই RAM থাকে, আপনি মোটামুটি ছোটখাটো মডেলগুলা আপনি লোকালি চালাইতে পারবেন। চালান না ভাই। অসুবিধা কোথায়? কোন চাপ নাই তো। কিন্তু আপনাকে এর সাথে হইতে হবে, ফ্যামিলিয়ার হইতে হবে। কারণ এই যে আমি যে বলতেছি যে ভাই আ মা এই যে এসসিডি র কথা বলতেছি যে টাইপ অফ 0, আমি এই ২ টা এক্সাম্পল দিলাম। আপনি পুরো ডেটাবেসটা দিয়ে দেন না। দিয়ে আপনি বলেন, "আমাকে টাইপ অফ 0 র মানে সম্ভাব্য অ্যাট্রিবিউট গুলো খুঁজে দাও।" আপনাকে দিয়ে দিবে। তো আপনি যদি এটা জানেন, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ওয়্যারহাউস ডিজাইন করা কি খুব কঠিন হবে? মনে হয়? না ভাই কঠিন হবে না। থ্যাংক ইউ ভাই, মেহেদী ভাই। মেহেদী ভাই মনে হয় অলরেডি জানেন এগুলা। তারপরেও থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। না ভাই অনেক কিছু শিখতেছি ভাইয়া। ওকে, টাইপ 1 টা কি? হ্যাঁ? টাইপ 1 এর কাজ কি? আ টাইপ 1 এর কাজ হচ্ছে ওভাররাইড স্ট্র্যাটেজি। এখন আপনি বলবেন যে, "ভাই হাতে ধরে তো কিছু দেখাচ্ছেন না। হাতে ধরে তো দেখাবো হাতে ধরে।" অলরেডি দেখেন কুইরি গুলো এখানে বসানো আছে, সবই আছে, হ্যাঁ? হাতে ধরেও দেখাবো। কিন্তু হাতে ধরে দেখাইতে গেলে তো মোটামুটি আমার ভালো সময় লেগে যায় আরকি। এত কিছু কেমনে এত তাড়াতাড়ি করবো আরকি। আপনি থিওরি গুলো জানেন আগে। তাহলে আপনি এই দিয়ে কাজ করাইতে পারবেন, থিওরি যদি জানেন। টাইপ অফ 1, হ্যাঁ? টাইপ 1 গুলা কি? ওভাররাইড স্ট্র্যাটেজি। তো নতুন রো বানায় না। এটা কোনো হিস্ট্রি রাখে না। জাস্ট আপডেট করে দেয়। আপডেট করে দেয়। ডিরেক্টলি আপডেট করে দেয়। আপনার হচ্ছে আ অ্যাড্রেস আপনি নতুন দিছেন, ডিরেক্ট আপডেট। অ্যাড্রেস ঢুকাই দিছে নতুন করে। কোনো কথা ছাড়া নাই। মানে আপনি আগে কোথায় ছিলেন, হ্যাঁ, এটা না জানার দরকার নাই। তো এই ধরনের কাজে আসলে এইটা কিন্তু আপনার অ্যাড্রেস কিন্তু এটা করতে পারব না। আমি যদিও এখানে আ সেট ব্রাঞ্চ নেম ধানমন্ডি ডিরেক্টলি বসায় দিছি। এই যে ডিপ ডাইমেনশন ব্রাঞ্চ নামের একটা টেবিল আমরা ক্রিয়েট করছিলাম এর আগে বা প্ল্যানিং করছিলাম আ আ ডিম ব্রাঞ্চ নামে। আপনাদের সামনের যে নেক্সট যে এপিসোডটা আছে, নেক্সট যে সেশনটা, ওই সেশনে এই যে আপনি যে বলতেছেন যে আপডেট গোল্ড, তারপরে হচ্ছে সিলভার, ব্রোঞ্জ, এই সিলভার, ব্রোঞ্জ অ্যান্ড গোল্ড লেয়ার নিয়ে, এই লেয়ার গুলো নিয়ে আমি কথা বলবো সামনের দিন। প্যারা নাই। টেনশন করেন না যে ভাই হোয়াট ইস গোল্ড? হ্যাঁ? আমি সামনের দিন এই প্রত্যেকটা লেয়ার নিয়ে কথা বলবো। কোন লেয়ারে কি যাচ্ছে, কেন যায়? এগুলো নিয়ে কথা বলবো। সমস্যা নাই। তো আ আ আপডেট অ্যাড্রেস কোনদিন আসলে মানে ডিরেক্টলি আপডেট করা হয় না। এটা সম্ভব না। কিন্তু ডিরেক্টলি আপডেট কি করা হয়? ফোন নাম্বার আপডেট করা হয়। করা হয় না? ফোন নাম্বার? ফোন নাম্বারের তো আমরা কোনো রাখতেছি না। ডিরেক্টলি ফোন নাম্বার আপডেট করা হয়। তারপরে আ ফোন নাম্বারের বদলে বলতে পারি যে ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করা হয়। হইতে পারে। তারপরে
আমাদের আর কি আপডেট করা হয় আপনাদের মনে হয়? আমরা যদি কাস্টমারের যে টেবিলটা আছে সেখানে যদি যাই, কাস্টমার ইনফরমেশন গুলো যদি দেখি, বলেন তো এটা দেখে আর কি মনে হয় যে কোনগুলা আপডেট করা? ইমেইল কি কখনো আপডেট হয়? নাকি ইমেইল যদি আপডেট হয়ও, এটার কি কোনো আপনার আগের ইমেইল রাখা হয়? নিঃসন্দেহে না, তাই না? না, ফোন নাম্বার না, আপডেট হয়। সরি, নাম আপডেট হয়। নাম আপডেট হইতে পারে। নাম আপডেট হইলে কি আমি আগের নাম রাখি? না না। ভাইয়া। নিঃসন্দেহে না। তো আমরা যদি এগুলা না রাখি, যেগুলা ডিরেক্টলি আপডেট করতে হয় চেঞ্জ হইলে, এইগুলাকে বলে হচ্ছে এসটিডি টাইপ 1। কোনো কিছু চেঞ্জ হয় না। কারা চেঞ্জ হয় না? রেফারেল কোড জীবনে চেঞ্জ হয় না। সম্ভব না রেফারেল কোড চেঞ্জ করা। কাস্টমারের ক্রিয়েশন টাইম যখন ক্রিয়েট হইছে এটা কোনোদিন চেঞ্জ করা যাবে না। কারণ চেঞ্জ করলে আমি কাস্টমারের ওই বিহাইন্ড দ্য লগ পাবো না যে কতদিন ধরে সে আমার সাথে এনগেজড। এটা আমি পাবো না। সো এটা তো চেঞ্জ করার মতো না। তো এই ডেটা ওয়্যার হাউসে একবার ঢুকে গেলে জীবনে চেঞ্জ হবে না। কিন্তু এই যে নাম, ফোন নাম্বার, ইমেইল, পাসওয়ার্ড, পাসওয়ার্ড যদিও আমরা ওয়্যার হাউসে রাখি না নিঃসন্দেহে। এটা শুধুমাত্র ওএলটিপির জন্য। পাসওয়ার্ড অবশ্যই আমরা ওয়্যার হাউসে রাখবো না। এটা আমাদের দরকার নেই আসলে। কিন্তু ফোন নাম্বার, ইমেইল এগুলো তো রাখি। কিন্তু এই ডেটাগুলা যখন আমার আপডেট হয় ওএলটিপিতে ট্রান্সেকশনাল ডেটাবেজে অবশ্যই অ্যানালিটিক্যাল ডেটাবেজে আপডেট করতে হবে। নাইলে কারেন্ট নেম, কারেন্ট ফোন নাম্বার, কারেন্ট ইমেইল এনালাইসিস করতে পারবো না। আমরা ইমেইল মার্কেটিং করব। আমরা কি ৫ বছর আগেরই কোনো ইমেইল অ্যাড্রেস দিয়ে সুবিধা করতে পারবো? নিঃসন্দেহে না। আমরা কি ২ বছর, ১ বছর আগের, ৬ মাস আগের কোনো ফোন নাম্বার দিয়ে আমরা কি সুবিধা করতে পারবো? এটাও নিঃসন্দেহে না, তাই না? সো আমি যদি ওয়্যারহাউস থেকে এনালাইসিসটা করিও, আমাকে অবশ্যই কারেন্ট অ্যান্ড আপডেটেড কনজিউমার ডেটা নিয়ে কাজ করতে হবে। রাইট? তো ওয়্যারহাউস মানেই যে আমি ডেটাপত্র ঢুকায়ে ফেলছি, জীবনে চেঞ্জ করব না, এইটাও কিন্তু ব্যাপারটা এমন না। আমি ডেটাপত্র ঢুকাইছি, প্রয়োজন হইলে আমার যে ডেটাটা চেঞ্জ করা দরকার, সেই ডেটাটা চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে এসটিডি টাইপ 0 অ্যান্ড এসটিডি টাইপ 1 নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভাই কোশ্চেন থাকলে এখনই করবেন। প্লিজ। না ভাইয়া, ক্লিয়ার। সাদত কবির ভাই ক্লিয়ার? ভাইয়ের মনে হয় মাইক্রোফোন একটু ঝামেলা করতেছে। নো প্রবলেম ভাই, কথা হবে। কোনো কোশ্চেন ভাইয়া, আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ভাই করবেন। মানে এটা আজকে ক্লিয়ার হয়ে বুঝে যাবেন, তারপরে এআই দিয়ে কামলা খাটাবেন। সহজ কথা। নেক্সট আমরা টাইপ 1 অ্যান্ড টাইপ 0 বুঝলাম। টাইপ 0 এর কাজ কি? টাইপ 0 কখনো চেঞ্জ হয় না। টাইপ 1 এর কাজ কি? চেঞ্জ হইলেই আমাকে চেঞ্জ করতে হবে। কারণ আমার আপডেটেড ফোন নাম্বার, আপডেটেড নেম, আপডেটেড ইমেইল এগুলো অবশ্যই দরকার। টাইপ 2 এই হিস্ট্রিটা কি? টাইপ 2 এই টাইপ 2 এসসিডি এই জিনিসটা সবচেয়ে বেশি দরকার হয়। সবচেয়ে বেশি। বেশিরভাগ ক্ষেত্রেই। কারণ আপনি যেকোনো হিস্ট্রি রাখার জন্য, লগ রাখার জন্য লাইক আগে দেখবেন যে আপনি কার আন্ডারে কাজ করতেছেন, যেগুলো হচ্ছে আপনার এই ইয়া টাইপের অ্যাপ্লিকেশন, এই যে সুপারভাইজারের আন্ডারে কাজ করে। একেক সময় চেঞ্জ হয়, সুপারভাইজার চেঞ্জ হয়। তার নিচে ব্র্যান্ড রিপ্রেজেন্টেটিভ থাকে, এরিয়া ম্যানেজার থাকে, রিজিওনাল ম্যানেজার থাকে। এই যে আপনার রোল হায়ারার্কি থাকে, মার্কেটে যারা কাজ করে, ফিল্ডে যারা কাজ করে। তো তাদের যে একটা রোল হায়ারার্কি থাকে, দেখবেন যে ওরা টাইমলি বিভিন্ন একজন আন্ডার ছেড়ে আরেকজনের আন্ডারে যায়। এক এলাকা থেকে আরেক এলাকায় যায়। রাইট? আপনার ট্রান্সফার যে করে দেয় যে বিভিন্ন এলাকায়। আজকে ঢাকায় ছিল, দেখা যাচ্ছে যে ৬ মাস পরে সিলেট চলে গেছে। তো সিলেট গিয়ে তো ও ঢাকায় যার আন্ডারে কাজ করতো, সিলেট গিয়ে তো অবশ্যই তার আন্ডারে নাই। তো এইরকম ধরনের সিচুয়েশন এর ক্ষেত্রে আপনার কবে কার আন্ডারে ছিল, এই অ্যানালিটিক্সটা কিন্তু দরকার হয় আপনার এই কর্পোরেটে, হ্যাঁ? এইচআর অ্যানালিটিক্সে এটা কাজে লাগে। তো আমি আমার একটা বই ইনশাআল্লাহ খুব দ্রুত পাবলিশ হবে। আপনাদের অ্যানালিটিক্স এর ফুল কেস স্টাডি নিয়ে, নট আপনি হচ্ছে
এক্সেল শিখবেন, আপনি এআই অগমেন্টেড ডেটা অ্যানালিটিক্স। নো, এমন কোনো কিছু না। ফুল কেস স্টাডি নিয়ে, হ্যাঁ? যে এই যে আজকে বললাম যে আপনার বিভিন্ন আমরা যে আমাদের আরেকটা প্রবলেম আছে, হ্যাঁ? আমরা হুটহাট কোনো একটা জায়গায় ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে এপ্লাই করে ফেলি। কিন্তু তাদের ডোমেইন নলেজটা আমাদের নাই। এখন ডোমেইন নলেজ নিয়ে কোয়েশ্চেন করলে আমরা বলি, "ভাই ডোমেইন নলেজটা আবার কি?" এখন ডোমেইন নলেজ নিয়ে আমরা টুকটাক ঘাটাঘাটি করে Google সার্চ করে, AI সার্চ করে আমরা দেখি। দেখার পরে বুঝি যে ও আচ্ছা এই জিনিস। কিন্তু এই জিনিস তো আমি তো জীবনে করি নাই। কারণ দেখবেন যে জব রিকোয়ারমেন্টস যখন লেখে তখন হেলথ কেয়ার অ্যানালিটিক্স বলে দেয়, হ্যাঁ? যে এটা হইলো হেলথ কেয়ার অ্যানালিটিক্স নিয়ে আপনাকে জানতে হবে। এইচআর অ্যানালিটিক্স নিয়ে ব্যাংকগুলা দেখবেন অলওয়েজ এইচআর অ্যানালিটিক্স হায়ার করতেছে। সো এইচআর অ্যানালিটিক্স সম্পর্কে আপনার জানতে হবে। আপনাকে হচ্ছে কি বলতে হবে যে সেলস অ্যানালিটিক্স সম্পর্কে আপনাকে জানতে হবে। ট্যাক্স অ্যানালাইসিস জানতে হবে। এখন এগুলা কি আমাদের কি সম্ভব এগুলা? একসাথে এত কিছু কি আমরা জানি? না আমরা তো পড়াশোনা করে আসছি, আমরা টেকনোলজি নিয়ে পড়াশোনা করে আসছি। মনে করেন আমরা বিজনেস নিয়ে পড়াশোনা করলাম। কিন্তু আমরা কাস্টমার এনালাইসিস শিখলাম। এখন কাস্টমারও তো ডিফারেন্ট টাইপ অফ কাস্টমার আছে। রেস্টুরেন্টের কাস্টমার এক ধরনের, ওষুধের কাস্টমার এক ধরনের, আপনার জুতার কাস্টমার এক ধরনের, তাই না? তো এই যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ভেদে আলাদা, আলাদা যে কাস্টমারের যে ব্যাপারটা থাকে, তো এই কেস স্টাডি গুলা নিয়ে আমার একটা বই আসবে আপনাদের জন্য। কারণ ম্যাথ ফর প্রোগ্রামার্স এর পরে আমি সবচেয়ে বেশি রিকোয়েস্ট পাইছি যে, "ভাই আমাদের জন্য কিছু করলেন না। আপনি সারা জীবন খালি অ্যানালিটিক্স পড়ালেন। অ্যানালিটিক্স এর জন্য তো কিছু করলেন না।" তো অ্যানালিটিক্স এর জন্য করতে গিয়ে আমি কি এক্সেল নিয়ে বই লিখবো? এটা কি হয়? এক্সেল নিয়ে বই তো হিউজ আছে ভাইয়া। এক্সেল নিয়ে প্রচুর টিউটোরিয়াল আছে। আমি এসকিউএল নিয়ে লিখবো? এসকিউএল এর কি শিখবেন আপনারা? এআই রে দিলে তো সবকিছুই দেয়। তার তখন মনে হইলো যে যাক কিছু একটা লিখি যেটা অন্তত আসলে আমার এই 7 ইয়ার্স এক্সপেরিয়েন্স থেকে আমি কয়েকটা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করাতে আমার যতটুকু এক্সপেরিয়েন্স আছে এই রিলেটেড কিছু যদি লিখতে পারি, আরো যদি নিজের কিছু পড়াশোনা করে আরেকটু বাড়াইতে পারি, দ্যাটস ইট। আমার এটা মনে হইছে। দেন পরে প্ল্যান করা। দেন এখনো কাজ চলতেছে আরকি। তো এই যে মুখে যেগুলো বলতেছি দেখবেন যে এটাকে আরেকটু সুন্দর গোছানো আকারে চ্যাপ্টার আকারে, টপিক আকারে সাজানো আছে আরকি। ইনশাআল্লাহ। দোয়া কইরেন যেন খুব দ্রুত দিতে পারি আপনাদেরকে। জি ভাইয়া ইনশাআল্লাহ। আর কেউ যদি প্রুফ রিডার হইতে চান আ ওয়েলকাম, জানাবেন। তো টাইপ 2 টা নিয়েই কথা বলতেছিলাম। টাইপ 2 টা নিয়ে কথা বলতে গিয়ে আ হচ্ছে আমরা আমাদের যে ডেটা সেটটা নিয়ে কাজ করব, সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা এক্সেলে ওপেন করে দেখাচ্ছি। আমি কারণ হচ্ছে যে এতক্ষণ তো মুখে বললাম, মুখে বলাতে ভাই ভিজুয়াল মজাটা পাচ্ছি না। ভাই কি বলতেছেন? কেন বলতেছেন? মানে কি বলতেছেন, কেন বলতেছেন? সহজ কথায় বলছি, কোন কিছু চেঞ্জ করব না। লাইক রেফারেল কোড জীবনে চেঞ্জ হবে না। কাস্টমার জবে কবে ক্রিয়েট হইছে এটা কোনদিন আপডেট হবে না। দ্যাটস ইট। এটা লকড। ইটস টাইপ 0। নাম, ফোন নাম্বার, ইমেইল আমার ট্রান্সেকশনাল ডিবিতে চেঞ্জ হইলে আমার ওয়্যার হাউসেও আপডেট করতে হবে। ইটস টাইপ 1। এটার কোনো হিস্ট্রি নাই। আগে ওর নাম কি ছিল, আগের ফোন নাম্বার কি ছিল, ইমেইল কি ছিল, এর কোনো হিস্ট্রি নাই। তার মানে কি? তার মানে লকড। ওকে? এটা জাস্ট আপডেট হয়ে গেল। যখন চেঞ্জ হলো তখন আপডেট হলো। তো আমি এখান থেকে ৫ টা রো নিয়ে নিচ্ছি কপি করে। হ্যাঁ, কপি করে আমি আমার এক্সেল ফাইলে দিচ্ছি। ঠিক আছে? এক্সেল ফাইলে দিলাম অ্যান্ড এক্সেল ফাইলে যাওয়ার পরে আমরা টেক্সট টু কলাম করলাম। এটা আমরা যদি না জেনে থাকি খুবই সিম্পল একটা জিনিস। কমা সেপারেটেড যেহেতু ছিল আমি ডেলিমিটেড করে কমা করে নিলাম। হ্যাঁ? ডান? ওকে। এখন হিস্ট্রি কত ধরনের হিস্ট্রি রাখতে চান? রিসেন্টটা আর আগেরটা? এটা নিয়ে আগে কথা বলি, হ্যাঁ? মানে এখনকারটা আর আগেরটা। কথা বলবো? জি ভাইয়া বলুন। ওকে। তো আ এই হিস্ট্রিতে আমরা ২ ভাবে রাখতে পারি। এক হচ্ছে যে রিসেন্ট হিস্ট্রি মানে জাস্ট একবার বর্তমানটা আর প্রিভিয়াসটা। বিভিন্ন এই যে ব্যাংক অ্যাকাউন্টে গেলে আপনি আম হচ্ছে যখন পাসওয়ার্ড চেঞ্জ করতে যান, তখন কি বলে? ইটস ইউর এই পাসওয়ার্ড অলরেডি তুমি এর আগে ইউজ করে ফেলছো, তাই না? জি ভাইয়া। আমি তো কিছু ব্যাংকে আমি এরকম পাইছি যে আমি ৫ বার পাসওয়ার্ড চেঞ্জ করছি
এবং আমি চাইছি প্রিভিয়াস সবচেয়ে লাস্ট যে প্রথম যে পাসওয়ার্ডটা দিছিলাম আমি এগেইন আবার দিতে। ভাই নেয় না। আমারে বলে, "আপনি অলরেডি একবার তুমি এই পাসওয়ার্ড ইউজ করছো। এই পাসওয়ার্ড তুমি ইউজ করতে পারবা না।" তার মানে কি? আমি যদি ১০ বারও পাসওয়ার্ড চেঞ্জ করি, ওই পাসওয়ার্ডের আ হিস্ট্রি রেখে দিছে ও। তাই নয় কি? জি আবার ভাইয়া। আবার কিছু ব্যাংক দেখবেন বা কিছু অ্যাপ দেখবেন যেটা করে যে জাস্ট রিসেন্ট যে পাসওয়ার্ডটা আছে, সেই পাসওয়ার্ডটাই রাখতেছে। আ আগের পাসওয়ার্ড রিসেন্ট পাসওয়ার্ডটা দিচ্ছেন আপনি সেটা স্টোর করতেছেন, আগের পাসওয়ার্ডটা দিচ্ছে। আপনি আগের পাসওয়ার্ডটা রাখতেছে। অ্যান্ড আপনি যদি প্রিভিয়াস আরো আগের ১০-১২ টা পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেন, ও আগের কোনো পাসওয়ার্ড আসলে হিস্ট্রি হিসেবে রাখে না। আগের পাসওয়ার্ড আপনি আবার আ নতুন করে দিতে পারবেন। কিন্তু রিসেন্ট যে পাসওয়ার্ডটাই চেঞ্জ করে আপনি নতুন পাসওয়ার্ড দিছেন, রিসেন্ট ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন না। দিতে পারবেন না। হ্যাঁ, ইউনিভার্সিটি পোর্টাল এটা অলওয়েজ করে ভাই। এটা করবেই। তো আ এই যে একটা হচ্ছে আপনি জীবনে যত পাসওয়ার্ড দিছেন ভাই, এই পাসওয়ার্ড সব পাসওয়ার্ড স্টোর করে রাখছে। একটা হচ্ছে জাস্ট রিসেন্টটা রাখতেছে, বাকিটা ফেলে দিচ্ছে। হ্যাঁ? তো আমি এইখান থেকে আমি সবাইরে নিচে নামায় নিচ্ছি। ওকে? বোঝার স্বার্থে। সবাইরে নিচে নামায় নিচ্ছি। এটা হচ্ছে আমার ট্রান্সেকশনাল টেবিল। সো আমি যদি এটাকে ট্রান্সেকশনাল টেবিল না, ট্রান্সেকশনাল এটা হচ্ছে আমার ইউজার কাস্টমার আইডি। এটাকে আমি হচ্ছে ইয়ার রূপ দিচ্ছি আরকি। ডেটা ওয়্যার হাউস এর রূপ দিচ্ছি। এটা হচ্ছে আমার তখন ওয়্যার হাউস এর আইডি, হ্যাঁ? ডাইমেনশন টেবিল এটা একটা। তো কাস্টমারের আইডি এখন এরকম আছে। আমার এখন এটা হচ্ছে আইডি, সিরিয়াল নাম্বার এটা চলতে থাকবে, হ্যাঁ? এটা সিরিয়াল নাম্বার চলতে থাকবে। ঠিক আছে? ডান? তো আ আমি এটা তো আসলে এভাবে হবে না। আ এটা আসলে এভাবে হবে না। এটার এখান থেকেই করতে থাকি। এটাই ভালো হয়, হ্যাঁ? এইটা এখানে সিরিয়াল। এই ডেটাটা ওয়্যার হাউস এ চলে গেছে মনে করেন। আগে ছিল এই কয়টা নিয়ে। এখন এই ডেটাটা ওয়্যার হাউস এ চলে গেছে। এই ডেটাটা এখন ওয়্যার হাউস এ আছে। তো আমার কাস্টমার দেখেন ৭ পর্যন্ত আছে আমার কাস্টমার। আমার ওয়্যার হাউস এ ৭ পর্যন্ত ডেটা উঠছে। তো এই যে আনিসুর রহমান নামের যে ব্যক্তিটা, ওই ব্যক্তিটা পাসওয়ার্ড চেঞ্জ করছে। ওকে? পাসওয়ার্ড চেঞ্জ করার সাথে এখানে আমার নতুন একটা রো ইনসার্ট হচ্ছে। আ কাস্টমারের আইডি কি এখানে চেঞ্জ হবে? অবশ্যই কাস্টমার আইডি যা আছে তাই থাকবে। নাম, ফোন নাম্বার, ইমেইল যা আছে তাই থাকলো। ওকে? ভাই বুঝতেছেন? আমি জি ভাইয়া। আমি এই অংশটা নিয়ে কাজ করতেছি। এই অংশটা নিয়ে কাজ করতেছি। আমি এটাকে আগে কালার করি। ওকে। তাহলে বুঝতে সুবিধা হবে। আর আমি এখন এই যেটা নিয়ে কাজ করতেছি এটারে আমি একটু গ্রিন কালার দিচ্ছি। তো আমার ফোন নাম্বার, নাম, ফোন নাম্বার, ইমেইল এটা তো চেঞ্জ হয় নাই। তো যখনই আমার এই পাসওয়ার্ডটা চেঞ্জ হবে, তখন এইখানে আমার নতুন পাসওয়ার্ড বসলো। নিউ পাস। আগে ছিল মনে করেন হ্যাশ না, আমি মনে করেন নরমালি পাসওয়ার্ড 1 2 3 4 পাসওয়ার্ড ছিল। এখন বর্তমানে পাসওয়ার্ড হচ্ছে নিউ পাস। ঠিক আছে? তো ফোন ভেরিফাইড এইগুলা যা আছে রেফারেল কোড, ক্রিয়েটেড এট এগুলো আসলে চেঞ্জ হবার না। এগুলা এরকমই আছে। ওকে? আপডেটেড এট এখন কি হবে বলেন তো? না। তাই না? বুঝাইতে পারছি ভাইয়া? জি। এখন ওয়্যার হাউজে আমার এই এই আনিসুর রহমান পাসওয়ার্ড চেঞ্জ করার পরে যখন ওয়্যার হাউস যেটা চালাচ্ছে, যেটা দেখলো যে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, ও নতুন একটা রো ক্রিয়েট করলো। আগে ও ৭ পর্যন্ত ছিল। নতুন একটা রো ক্রিয়েট করলো ৮ নম্বর এবং সেইখানে ১ নম্বর কাস্টমার সেই কাস্টমার পাসওয়ার্ড যে চেঞ্জ করছে সেই নতুন পাসওয়ার্ড সহ আমরা রেখে দিলাম। ক্লিয়ার? জি এটা ভাইয়া। এটা ক্লিয়ার। তো এই যে রেখে দিলাম আমরা আ এ চেঞ্জ করছে। এখন বর্তমানে আমরা এখানে আরেকটা কলাম আমরা রাখবো। সেটা হচ্ছে যে ইস কারেন্ট কিনা। ইনসার্ট এন্ড ইস কারেন্ট। ইস কারেন্ট এটা হইলো আপনার এখন ফলস হয়ে যাবে। আর এটা এগুলা সব ট্রু, তাই না? ভাইয়া বুঝতেছেন?
জি জি তো এই যে ও এখন বর্তমানে এখন এটা রানিং। তো এইবার এই আনিসুর রহমান আবার পাসওয়ার্ড চেঞ্জ করলো। ঠিক আছে? আবার পাসওয়ার্ড চেঞ্জ করলো। এখন এইটার সিরিয়াল কত হবে? ৯। একই আনিসুর রহমান। এটার কালারটাকে একটু ডিফারেন্ট করি, একটু নীল বানায় দেই। একই আনিসুর রহমান, একই সবকিছু। নিউ পাসওয়ার্ড। ও আর মনে হয়েছে যে ভাই এই পাসওয়ার্ড মানুষ জানা গেছে, পাস নিউ। ওকে? এখন তাইলে এইটা কি হয়ে যাবে? ফলস হবে ফলস হয়ে যাবে আর এটা ট্রু হয়ে যাবে। এন্ড অবশ্যই এখন আমার এইটা যে আপডেট হয়েছে আপডেটের টাইমটা বসাবো, এন্ড এইখানে ক্রিয়েটেড টাইম আপডেটেড টাইমটা নতুন বসবে। সো এই যে এসসিডি বলতে কি বোঝানো হচ্ছে? স্লোলি চেঞ্জ ডাইমেনশন। এই যে এখন যে চেঞ্জটা হচ্ছে এটা আমরা দেখতে পাচ্তেছি না? এখন এই ১ নম্বর আইডির আগে সিরিয়ালি পাসওয়ার্ড কি ছিল সেটা কি আমরা দেখতে পাচ্ছি? পাচ্ছি কিনা? জি পাচ্ছি। ভিজিবল, ক্লিয়ার, তাই না? এই যে ক্লিয়ার, ভিজিবল ও যতবার চেঞ্জ করতেছে, আমি যদি বলি জাস্ট রিসেন্টটা থাকবে, সেটাও হইতে পারে। আবার আমি যদি বলি যে এইভাবে যতবার চেঞ্জ হবে, যত ১০০ বার চেঞ্জ হলে ১০০ টা রো ক্রিয়েট হবে, সেটাকে বলে এসসিডি টাইপ 2। ঠিক আছে? ক্লিয়ার? জি এখন আমার প্রশ্ন যদি বলি, ভাই ও চেঞ্জ তো করবেই। আমি জাস্ট রিসেন্টটা রাখবো। নতুন যেটা দিচ্ছি ওইটা রাখবো আর রিসেন্টটা রাখবো শুধু। তাইলে কিন্তু আমার রো ক্রিয়েশন এর আর দরকার নাই। এটা কি জানেন? আমার কিন্তু রো ক্রিয়েট করতে হবে না তখন আর। তখন কি করব আমরা? আমার এখানে যত রো আসতেছে নতুন করে তত কিছু চেঞ্জ হচ্ছে। আমি এখন এই লেভেলে আসলাম, হ্যাঁ? এখন এইখানে আমাদের কিন্তু ইজ কারেন্ট এর চেঞ্জ করার কোনো ইজ কারেন্ট দরকারই নেই। কারণ আমার এখানে তো সবকিছু ঠিকঠাক আছে। ঠিক আছে? আমি এখানে একটা নতুন কলাম খুলবো। প্রিভিয়াস পাসওয়ার্ড। ওকে? ভাই বোঝা যাচ্ছে? জি এটাতে গেলাম। আচ্ছা কিপ ফুল হিস্ট্রি। টাইপ 2 মানে কি? কিপ ফুল হিস্ট্রি। যতবার চেঞ্জ হবে তত রো ক্রিয়েট হবে। এটা মনে রাখলেই চলবে। ক্লিয়ার? জি এই যে ক্লোজ, এই যে ফলস করলাম, ক্লোজ ওল্ড ভার্সন, ফাইন্ড কারেন্ট রো। কারেন্টটা খুঁজে বের করো, ক্লোজ করো ওল্ড ভার্সনটা, ইনসার্ট করো নতুন ভার্সনটা। যখন আমরা ক্লোজ করতেছিলাম তখন কি করতেছিলাম? ফলস করে দিচ্ছিলাম। আর যখন নতুন ক্রিয়েট করতেছিলাম ওইটাকে ট্রু বলতেছিলাম। মনে থাকবে? জি আচ্ছা, থ্রি দ্য থ্রি কলামস, হ্যাঁ? থ্রি কলামস যেটাকে আমরা বলি যে হচ্ছে আপনার এই যে টাইপ অফ ট্রি, এসসিডি টাইপ অফ ট্রি। এখানে আমরা ট্র্যাকিং কলামস এর জন্য এই যে ইজ কারেন্ট ট্রু ব্যবহার করলাম আমরা। ভ্যালিড ফ্রম, ভ্যালিড টু এই ধরনের জিনিসপত্র ব্যবহার করা যায়। এখন যদি আপনারা না বুঝে থাকেন আমি এটা নিয়ে আবার কাজ করতে পারি, বলতে পারি আরকি। মানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ওইটার আসলে আপডেট রাখা আর কিছুই না। টাইপ 3 অনেক রাত হয়ে যাবে আসলে এত ডিটেইলস বলতে গেলে। টাইপ 3 হচ্ছে আপনার যে জাস্ট প্রিভিয়াসটা রাখা। কারেন্ট ক্যাটেগরি রাখা, প্রিভিয়াসটা রাখা। দ্যাটস ইট। এই কথাটাই আমি বলতেছিলাম। টাইপ 3। টাইপ 3 কি? আমি এই যে এখানে আমার এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, কারেন্ট পাসওয়ার্ড, প্রিভিয়াস পাসওয়ার্ড। এখন আপনার আপনি তো রাখবেন কিভাবে? জাস্ট রিসেন্টটা রাখবেন। আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে বললেন, "ভাই পাসওয়ার্ড তো আমার চেঞ্জ হবে। ১, ২, ৩, ৪ তো মানুষ জাইনা গেছে। বিকাশের নাহিদ ফোন দিচ্ছে। তো আমি যে কাজটা করি, আমি প্রিভিয়াস পাসওয়ার্ডে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবো। এখন আমি পাসওয়ার্ড দিলাম মনে করেন অ্যাডমিন, অ্যাডমিন। তাই না? ওই যে আপনার রাউটারে দেয় পাসওয়ার্ড অ্যাডমিন। দিলাম। সেই লেভেলের স্ট্রং পাসওয়ার্ড এটা, হ্যাঁ? তো
তো অ্যাডমিন দিলাম পাসওয়ার্ড, বিকাশ জানা গেছে, মানুষজন 1 2 3 4 পাসওয়ার্ড ইউজ করা শুরু করছে, অ্যাডমিন দিলাম। এখন অ্যাডমিন দেওয়ার পরে দেখেন যে অটোমেটিক্যালি মানুষজন আপনার আইডিতে ঢোকা শুরু করছে, আপনি জানেনই না, আপনার নামে অর্ডার দেয়। তা আপনি আবার পাসওয়ার্ড চেঞ্জ করলেন, অ্যাডমিন, এবার দিলেন স্ট্রং পাসওয়ার্ড, ঠিক আছে। তো এই যে এর আগে কিন্তু আপনি দিছিলেন 1 2 3 4, এটা কিন্তু হারায় গেছে এখন, এটা কিন্তু আর নাই। মানে কি? জাস্ট আপনি প্রিভিয়াস বানানটা ভুল গেছে। সো সরি ম্যান। আপনি জাস্ট যে রিসেন্ট যে পাসওয়ার্ডটা দিচ্ছেন, সেই পাসওয়ার্ডটাকে জাস্ট আরেকটা কলামে আপনি চেঞ্জ করে রাখতেছেন। এইটাকে বলে আপনার টাইপ 3, টাইপ 3 এসটিডি। তাহলে হিস্ট্রি আমি কতটুকু রাখবো, এইটার উপরে আমার টাইপ নির্ভর করতেছে না? আমি যদি সকল হিস্ট্রি রাখতে চাই, তাহলে আমাকে কোন টাইপ ইউজ করতে হবে? টাইপ 2 টাইপ 2। আমি যদি জাস্ট রিসেন্ট হিস্ট্রিটা রাখতে চাই, তাহলে আমাকে কোন টাইপ ইউজ করতে হবে? টাইপ 1 টাইপ 3। সরি টাইপ জি রিসেন্ট হিস্ট্রি রাখতে চাইলে টাইপ 3। আর হ্যাঁ, টাইপ 1 কোনো হিস্ট্রি রাখে না, ও জাস্ট আপডেট করে। জি টাইপ 0 কি করে? টাইপ 0 কোনোদিন কোনো আপডেটও করে না, চেঞ্জই করে না। চেঞ্জ করে। নাইস, এই তো ভাই, থ্যাংক ইউ, সুন্দর রেসপন্স। তাহলে আমার এইখানে আর আসলে বলার কিছু নাই। আমার আগে ক্যাটাগরি ছিল কারেন্ট ক্যাটাগরি মকটেইলস, আগেরও ক্যাটাগরি ছিল প্রিভিয়াস ক্যাটাগরি নেম স্ন্যাক্স, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্যাটস ইট। জাস্ট একটা ওয়ান প্রিভিয়াস ভ্যালু রেখে দেওয়া। এখানে কি বলতেছে? অল্টার টেবিল গোল্ড ডিম প্রোডাক্ট, অ্যাড কলাম, নতুন একটা কলাম অ্যাড করো টেবিলে, এবং বলে দাও প্রিভিয়াস ক্যাটাগরি নেম কে ছিল, সেটাকে তুমি আপডেট করে দাও, এবং বর্তমান ক্যাটাগরি নেমটা বসায় দাও, আর আগের ক্যাটাগরি নেমটাকে প্রিভিয়াস ক্যাটাগরি নেমে আপডেট করে দাও। এই কোয়েরিটাই এখানে লেখা হয়েছে, দ্যাটস ইট। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে আপনার পাসওয়ার্ডের ক্ষেত্রে হয়তো কোনো প্রবলেম নাই। কিন্তু এই যে কারেন্ট ক্যাটেগরির ক্ষেত্রে আপনার ওই যে মকটেইলস এ আছে এখন, আগে ছিল স্ন্যাকস এ। তো এখন যদি আমি ক্যাটেগরি ওয়াইজ এনালাইসিস করতে যাই, আমার পুরোনা যখন স্ন্যাকস এ ছিল, তখন কিন্তু আমার পুরো ডেটা এখন মকটেইলস এর উপরে চলে আসছে। তো আমার আসলে ইফেক্টটা দেখতে হবে যে আমার এনালাইসিস এ কোনো ইফেক্ট পড়ে কিনা। এনালাইসিস এ ইফেক্ট পড়লে কিন্তু এই ধরনের কাজ করা যাবে না। ক্লিয়ার? টাইপ 4। টাইপ 4 হচ্ছে এমন জিনিস যেখানে আপনি একই কাস্টমারের ওর 14 গোষ্ঠীর হিস্ট্রি এমন যা আলাদা করে রাখবেন। আলাদা করে। ও যত রকম চেঞ্জ করে আলাদা একটা টেবিলে রেখে দেন। সেম টেবিলে রাখেন না। সেম টেবিলে রো বাড়ান না। সেম টেবিলে ক কলাম বাড়ান না। কোন কিছু করেন না। আপনি আলাদা একটা টেবিলই বানান, যেখানে শুধুমাত্র তার হিস্ট্রি গুলো রাখা হয়। শাহাদত কবির ভাই, এখন বলেন তো আপনার যে উম ভার্সিটির যে যতবার আপনি পাসওয়ার্ড দিছেন, সব পাসওয়ার্ড স্টোর করে রাখছে। সব পাসওয়ার্ড। এইটার জন্য কি ধরনের এসটিডি টাইপ ব্যবহার করতে পারে? সম্ভাব্যতা টাইপ 2, টাইপ 3, টাইপ 4 কোনটা? এনিওয়ান, কেউ বলতে পারেন? যে আমি আমার জীবনে যত পাসওয়ার্ড দিছি, সব রেখে দিছে। আমি দিতে গেলেই বলে এই পাসওয়ার্ড অলরেডি এর আগে তুমি ইউজ করে ফেলছো। জি ভাই, এটা টাইপ 4 হতে পারে, আবার 2 হতে পারে। কোনটা সবচেয়ে বেস্ট হবে? আমি যদি 100 বার পাসওয়ার্ড চেঞ্জ করি? 4 হবে। টাইপ 4। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার শেখানোটা ভাই সার্থক। এসিডি কম্প্যারিজনটা আপনারা একটু দেখে নেন। টাইপ 0 কখনো টাচ করা হয় না, হিস্ট্রি নাই। নতুন রো? অবশ্যই না। টাইপ 1 ওভাররাইড করা হয়, হিস্ট্রি আছে? না, নাই তো ভাইয়া, কারণ আমি নাম, ফোন নাম্বার আপডেট করে ফেলছি। নতুন রো হয়? না, হয় না। টাইপ 2 বন্ধ হয়, একটা বন্ধ হয়, নতুন একটা খোলা হয়। নতুন রো হয়? হ্যাঁ হয়। হিস্টোরি আছে? নিঃসন্দেহে হিস্টোরি আছে, কত লাগবে তোমার? টাইপ 3 এক্সট্রা একটা কলাম ক্রিয়েট হয়, প্রিভিয়াস কলাম। হিস্ট্রি কতটুক থাকে? শুধু এক ধাপের হিস্ট্রি থাকে, অনেক থাকে না।
নতুন রো হয় না, নতুন কলাম হয়। টাইপ 4 আলাদা হিস্ট্রি টেবিল, সম্পূর্ণ আলাদা হিস্ট্রি টেবিল, এখানে কোনো কথাই নাই। নতুন রো হয়, মেইনে কোনো নতুন রো হয় না, মেইন টেবিলে অলওয়েজ একটাই রো। হিস্ট্রি টেবিলে হাজার হাজার রো ক্রিয়েট হতে পারে। ক্লিয়ার? ডান? ডান। জি ভাই। ওকে, ইটিএল ওভারভিউতে আমরা দেখি যে চলে আসি এখন আমরা ইটিএলে। আমরা অনেক কথাবার্তা বললাম এসসিডি টাইপ নিয়ে। আই থিঙ্ক আমার বিশ্বাস এসসিডি টাইপ নিয়ে আজকের পরে জীবনে এই যে এসসিডির যদি গল্প কেউ শোনায়, আমার বিশ্বাস আপনি উল্টা কোশ্চেন করতে পারবেন। আমি বিশ্বাস করি। আমি জানি না আপনারা এর সাথে একমত হবেন কিনা। এই যে স্লোলি চেঞ্জ ডাইমেনশন এইটা নিয়ে আজকের পরে আপনাকে যদি কেউ ধরে কোনোদিন, আমার বিশ্বাস আপনাকে কেউ কোনোদিন ইন্টারভিউতে ধরতে পারবে না। যদি ধরে দায় 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 আপনার। আমি আমি আমার দিক থেকে চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা করছি। ওকে, আমরা আধা ঘন্টার মতো সময় ব্যয় করবো, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। আমরা ইটিএল নিয়ে কথাবার্তা বলি। এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম অ্যান্ড লোড এই কথাটার সাথে আমরা খুবই ভালোভাবে পরিচিত। কেন পরিচিত? বলতেছি যারা জীবনে ইটিএল করে নাই, মানে তারাও ইটিএল করছে। কিভাবে করছে? মানে জাস্ট ডেটা নিয়ে কাজ করছে, ইটিএল করে নাই। এইটা একদম ভাই বিশ্বাস করেন টোটালি মিথ্যা কথা। মানে এটা সম্ভব না। ডেটা নিয়ে কাজ করছে, ইটিএল নিয়ে কাজ করে নাই। এইটা মানে ইম্পসিবল। কিভাবে ইম্পসিবল? কারণ ডেটা অ্যানালিস্ট হইতে আসুক, ডেটা ইঞ্জিনিয়ার হোক, জীবনে পাওয়ার বিআই নিয়ে একবার ধাক্কাধাক্কি করছেই, এটা শিওর। এক্সেল নিয়ে আর যাই হোক, এক্সেল নিয়ে ধাক্কাধাক্কি করছে, এটাও শিওর। ভাই আমি এক্সেল পাওয়ার বিআই জীবনে হাত দিয়েও ধরি নাই, এটাও সত্যি, হইতেই পারে। আমি আমি ভাই ওই কোল্যাবে করি তো, বা আমি জুপিটার নোটবুকে ভাই পাইথন দিয়ে ডেটা অ্যানালাইসিস করি। গ্রেট, কোনো প্রবলেম নাই তো। এই যে আপনি যে টুলেই হোক না কেন, আপনি আপনার যে ডেটা সেট, সেটা সিএসভি হোক, জেসন হোক, এক্সেল হোক, বা যেকোনো ডেটাবেস থেকে হোক, কোন ডেটাবেস তো আপনি ডিরেক্টলি কানেক্ট করতেই পারেন, তাই না? মানে এক্সেল বা পাওয়ার বিআই নিয়ে কাজ করতে গেলে দেখাইছি আমি যে গেট ডেটা কত রকম অপশন থেকে ডেটা নেওয়া যায়, স্টিল অ্যান্ড ওয়েব থেকেও যে ডেটা নেওয়া যায়। আমি উইকিপিডিয়ার অনেক ডেটা টেবিল আপনাদেরকে এক্সট্রাক্ট করে দেখাইছিলাম এর আগে, যখন আমরা এক্সেল নিয়ে, এক্সেলের যে পাওয়ার কুয়েরি এডিটর টুলটা নিয়ে কাজ করতে গেছি, পাওয়ার বিআই যে পাওয়ার কুয়েরি এডিটর, পাওয়ার কুয়েরি যে টুলটা আছে সেটা নিয়ে যখন কাজ করতে গেছিলাম আমরা, তখন তো আমরা অনেক জায়গা থেকে ডেটা সোর্স নিতে পারতাম। বা ট্যাবলিউতে যখন আমরা ডেটা গেট করি, তখন তো আমরা ডিফারেন্ট টাইপ অফ সোর্স থেকে ডেটা নিতে পারি, তাই না? তো এই যে ডেটাটা আমরা যে নিতে পারি, ডেটাটা নিয়ে আমি যে আমার এক্সেল ফাইলে হোক, বা আমার পাইথনে হোক, নোটবুকে হোক, বা আমার কি বলে পাওয়ার বিআই, ট্যাবলিউ, বা যে কোনো মেটাবেস, যে কোনো ইয়া হইতে পারে, যে কোনো টুলস হইতে পারে, যেখানে আমরা ডেটাটাকে লোড করি এবং দেখি ডেটাটার বিভিন্ন শেপ, ডেটাটা কেমন দেখতে, কতগুলা কলাম আছে, কতগুলা রো আছে, এবং সেই ডেটাগুলা কেমন দেখতে, ডেটার হচ্ছে টাইপ গুলা কেমন, তারপরে হচ্ছে ডেটার নাল কতগুলো আছে, ডেটা ক্লিনিং এর জন্য যে অ্যাপ্রোচ গুলা নেই, ডেটা ক্লিনিং করার আগে আমরা যে প্ল্যান গুলা করি, এবং যে আপনার পদক্ষেপগুলা নেই যে আমরা এই করব, সেটার জন্য আমরা যে ডেটা ক্লিনিং এর আগের যে কিছু কাজকর্ম করি, সে কাজকর্ম করার জন্য আমার ডেটাটা ওপেন করতে হয় না, দেখতে হয় না, যেখান থেকেই হোক, ডেটাবেস থেকে হোক আর যেখান থেকেই হোক, দেখতে হয় না। হয় তো নাকি? হয় কি না? জি আমি যদি এখন এই অর্ডার টেবিলটা দেখতে চাই, তো এই যে এই অর্ডার টেবিলের ব্যাকগ্রাউন্ডে না একটা কুইরি আছে। কাস্টমার টেবিল যদি আমি দেখতে চাই, কাস্টমার টেবিলের ব্যাকগ্রাউন্ডে আমার এই টেবিল প্লাসে হয়তো ডিরেক্টলি আমাকে দেখাচ্ছে যে ভাই ক্লিক করলেই দেখাচ্ছে। কিন্তু এটার পেছনে তো একটা কারিগর আছে, তাই না? কারিগরটা কেমন? এর পেছনে একটা সিলেক্ট কুইরি চলতেছে। সিলেক্ট স্টার ফ্রম হচ্ছে কি জুস কর্নার ডট কাস্টমার, তাই না? তো এটা তো ভাই সত্য, এটা দিনের আলোর মতো সত্য যে এই কুয়েরিটা টানলে আমার যে ডেটাটা দেখায়,
এখানে আমি ক্লিক করলে সরাসরি পারতেছি দেখতে। এটার ব্যাকগ্রাউন্ডে এই সিলেক্ট কুইরিটাই চলতেছে। এই যে ডেটাবেজে ডেটাটা ছিল, আপনি এই কুইরিটা টেনে আপনি ডেটাটা দেখলেন। এটাই কি জানেন? এটাই এক্সট্রাক্ট। এক্সট্রাকশন। ভাই এটাই এক্সট্রাক্ট। এখন আপনি স্টার দেন, আপনি যা মন খুশি ভাই তাই দেন। আপনি আলাদা, আলাদা আপনি ৩ টা কলাম নিবেন। মনে করেন নেম, ফোন নাম্বার, ইমেইল। আপনি কুয়েরি লিখলেন যে সিলেক্টের এখানে পাইথনে অনেক কিছু করেন আপনারা। কিন্তু কেন জানি না ডেটাবেজে আসলে বা এক্সেলে আসলে আপনাদের মাথা আওলায় যায়। আমি জানি না কেন? নেম, তারপরে ফোন, তারপরে হলো ইমেইল, এইটা দিয়ে আপনি রান করলেন। দেখেন আমার ৩ টা কলাম শুধু পাচ্ছি। আমার তো এই ডেটা সেটে অনেক কলাম ছিল। আমি শুধু এই ৩ টা কলাম নিলাম। তার মানে কি? আমি এই ডেটা সেটের ৩ টা কলামকে এক্সট্রাক্ট করলাম। রাইট? পাইথনে যায়া পান্ডাসে যায়া হেড টেল মারি। এই যে এখানে আমরা যদি লিমিট দেই, লিমিট 5, হেড 5 দিলে আমাদের হেড দিলে ৫ টা রো আসে। তো এই আমরা ৫ টা রো এক্সট্রাক্ট করলাম। তো আমার যে এই যে কুয়েরিটা লিখলাম, এই কুয়েরিটার কাজ কি? এই কুয়েরিটার কাজ কি? এক্সট্রাক্ট করা ডেটা, তাই না? আমি কোনো একটা এক্সেল ফাইলে ডেটা যখন কোনো একটা এক্সেল ফাইল সেভ করলাম, ওই ফাইলটাকে সিএসভি ফাইলে এক্সেলে ওপেন করলাম। তার মানে কি? এক্সেল নিয়ে আমি ওই ডেটাটাকে কি করলাম? এক্সট্রাক্ট করলাম। কিংবা এই যে গেট ডেটা থেকে, এই যে ফ্রম থেকে যে আমরা পাওয়ার কোয়েরি এডিটরে যে ডেটা লোড করি, এটার কাজ কি? আমরা তার মানে কি? আমরা এক্সট্রাক্ট করলাম। তাই না? তো এই যে এক্সট্রাক্টটা করলেন, করার পরে আপনি বললেন যে ভাই এই যে +880 আল্লাহরও আসছে ভাই, এটা আলাদা করে দেন না। এটা তো আমার জন্য ডিস্টার্ব। আমার তো কান্ট্রি কোড লাগবে। হ্যাঁ ভাই দিব না কেন? লেফট চালালাম, দেন হচ্ছে ফোন নাম্বার দিলাম, দেন 3 দিলাম, দেন বললাম কান্ট্রি কোড, দেন কমা দিয়ে দিলাম। হ্যাঁ, দেখেন তো আসছে কিনা। আমার কান্ট্রি কোড আসছে ৩ টা না? আসছে তো, তাই না? জি ভাইয়া। এই যে আমরা নতুন করে একটা কলাম এড করলাম। আমরা যদি চাই আরো বিভিন্ন যে চেঞ্জ করতে পারি আমরা। ২ টা কলামের গুণ করতে পারি, যোগ করতে পারি, ভাগ করতে পারি। এই যে ডেটা পত্রগুলো যে আমার যে ডেটা ছিল এক্সট্রাক্ট করে আনছিলাম, সেখান থেকে যে বিভিন্ন চেঞ্জ করতেছি, এই কাজটার নাম কি? ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম। রাইট, থ্যাংক ইউ ভাই। ট্রান্সফর্ম। তো এই যে ট্রান্সফর্মটা করার পরে আমি একটা এই যে একটা ডেটা পাইলাম, এই যে একটা ছোট্ট ট্রান্সফর্ম করছি। ট্রান্সফর্মটা করার পরে আবার আমার এখানে আবার ইউজার নেম কিন্তু নিতে পারি। আমার যে @ এর আগে হচ্ছে আ যে ইউজার নেমটা নিব। এখন বলবেন যে ভাই এসকিউএল এ কিভাবে করব এটা? আরে ভাই এটা তো আল্লাহর দুনিয়া সহজ। এই যে সার্চ করেন যে আম কি বলে? এখন তো Google এ Gemini ও দিতে পারে। মানে Google সার্চ করলেও হয়। হ্যাঁ? যে আমার কাছে অ্যা একটা কলাম I have a column email, হ্যাঁ? নাহলে বাংলায় লেখেন, সমস্যা নাই। ইমেইল I want before @ as username। বুঝাইতে পারছি? Give me SQL, হ্যাঁ? এটা দেন, সার্চ করেন। চলে আসছে তো। স্প্লিট পার্ট এটা, হ্যাঁ? এআই ওভারভিউ আপনি এআই মোডেও দিতে পারেন এখান থেকে। দেখেন এটা আপনাকে দিয়ে দিবে। ভাই এখন ওই এগুলা নিয়ে এত চিন্তা করার কোনো কারণই নাই ভাই। সহজ এগুলা। দিলেন, দেওয়ার পরে আপনি নিয়ে নিলেন, হ্যাঁ? আমি এই যে ডেটাটা এক্সট্রাক্ট করার পরে ট্রান্সফর্ম করলাম না? ইউজার নেম গুলো বাইর করে নিলাম না? তো বের করে নিলাম। এখন আমি আমার ওয়্যার হাউসের জন্য আমি আরেকটা স্কিমা ক্রিয়েট করব। ক্রিয়েট স্কিমা। আমার স্ক্রিন কি অনেক ছোট দেখা যায়? বড় করতে হবে?
দেখা যাবে। ক্রিয়েট স্কিমা, জুস কর্নার, WH-জুস কর্নার। ওকে, আমি যদি এখন এটা রান করি, নতুন একটা স্কিমা ক্রিয়েট হয়েছে, এন্ড এখানে এটা আসে নাই। আমি যদি রিলোড করি ডেটাবেসটাকে, দেন আমি যদি এখন এখানে দেখতে যাই, খেয়াল করে দেখেন WH জুস কর্নার নামে আমাদের একটা স্কিমা ক্রিয়েট হয়েছে। এন্ড আমি যদি ক্রিয়েট করি CR টেবিল, হ্যাঁ, WH উফ GYC জুস কর্নার ডট user dim underscore users। ওকে, ব্যাস। এটাকে আমরা ওই কাঠামো দিয়ে না করে আমরা জাস্ট দিলাম। হ্যাঁ, তো আমরা টেবিল ক্রিয়েট করে নিলাম। এন্ড আমরা যদি এখন এখানে একটা রিফ্রেশ দেই, দেখেন এখানে আমরা একটা টেবিল চলে আসবে dim users নামে। ক্লিয়ার ক্লিয়ার তো নাকি? জি ভাইয়া। এখন আমার এই ডেটাটা চলে আসছে এখানে। এখন মনে করেন আমার অর্ডার টেবিলে, কাস্টমার টেবিলে আমার এই 5 জন মানুষই ছিল। এখন আমাদের নতুন 5 জন আবার আসছে, ঠিক আছে? এখন নতুন 5 জন আসলে কি করব আমরা? লিমিট 10 দিলাম, এন্ড এটারে যদি আমি আইডি দেখি, এটা যদিও এভাবে করা উচিত না, তারপরেও আমি জাস্ট দেখতেছি 5 এর উপরে দিব। আমি লিমিট 10 দিলাম, and বললাম যে where id is greater than 5। হ্যাঁ, ঠিক আছে ভাই, এটা তো বুঝছেন। জি ভাইয়া। where id আচ্ছা, লিমিটটা পরে দিতে হবে ভাই, খুবই সরি, দুঃখিত। দেখেন আমার এখন এই যে পরের গুলো আসছে, তাই না? তো এখন আমার এই নতুন লোকগুলো আসছে। আমি প্রতিদিন সন্ধ্যার সময় একবার করে আমার একটা কুইরি আছে, সেটা চালাই। সেটা চালাই কিভাবে? আমি এই হচ্ছে প্রথমে একটা সিলেক্ট করলাম আমার ডেটাবেজে, এটা কুইরি লিখলাম। কুইরি করার সময় আমার এই যে স্প্লিট যা করার সময় কুইরি করলেই ডেটা আসে। তার মানে কি, এক্সট্রাক্ট করলাম ডেটা। তারপরে আমরা এই যে বিভিন্ন চেঞ্জ যা করা দরকার করলাম, এটার মানে হচ্ছে লোড, ট্রান্সফর্ম করলাম। দেন এবার আমার প্রতিদিন সন্ধ্যায় আমার এই যে নতুন 10 জন কাস্টমার ঢুকছে, তারপরে ইনসার্ট ইনটু এই টেবিলে ইনসার্ট করে দিব। ঠিক আছে ভাইয়া? তো এই টেবিলে দেখেন ডিম ইউজার্সে আমার 5 জন ছিল। আমি যখন এই কোয়েরিটা আমি আবার চালাচ্ছি, তখন সাথে সাথে আমার 10টা রো এফেক্টেড হয়ে গেছে। আমি যদি এখন রিফ্রেশ দেই, দেখেন আমার টোটালি 15 জন কনজিউমার চলে আসছে, রাইট? এই যে এই যে কুইরিটা আমি লিখলাম এবং এই কুইরিটা যে আমি চালাইলাম, ডেটাটা কালেক্ট করলাম, ট্রান্সফর্ম করলাম, এন্ড আমি আমার ওয়্যার হাউসে লোড করে ফেললাম। 3টা কাজ হয়ে গেছে। এখন কথা হচ্ছে, এই যে ডেটাটা এক্সট্রাক্ট করা এন্ড ট্রান্সফর্ম করা, আপনি কি দিয়ে করবেন? আপনার দায়িত্ব। এসকিউএল দিয়ে করবেন? করেন। পাইথন দিয়ে করবেন? করেন। পাইথন আর এসকিউএল মিক্স করে করবেন? করেন। কোনো সমস্যা নাই তো ভাই। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? জি ভাইয়া। বললেন যে ভাই আমি পাইথন দিয়ে করব, তাহলে চলেন আমরা একটা সুডো কোড লিখি। সুডো কোড কি হইতে পারে? আমি আমার এই ডেটাটা আনার জন্য আমাকে কি করতে হবে? এই ডেটা আনার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে নাম লাগবে, ফোন নাম্বার লাগবে, আর ইমেল লাগবে। এই 3টা কলাম আমি যদি ডেটাবেস থেকে আনি, তাই আমার হয়ে যায় না? আমার কি কান্ট্রি কোড, ইউজার নেম ডেটাবেস থেকে আনার দরকার আছে? নাই, তাই না? তাহলে প্রথম কাজ, আমার শুধুমাত্র প্রয়োজনীয় ডেটা সেটটা
ডেটাবেস থেকে নিয়ে আসো। তার আগে কাজ হচ্ছে হোয়ার আইডি, আমি কোন আইডি পর্যন্ত ডেটা তুলছি, কাস্টমার আইডি, কনজিউমার আইডি, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আমি এইখানে একটা ইয়া বসায় রাখবো, আইডি। প্রথমে আমি এই টেবিলে কুয়েরি চালাবো ডিম ইউজার্সে, যদিও ডিম ইউজার্সে আমি আইডিটা রাখি নাই, আসলে এটা রাখা উচিত ছিল। তো ডিম ইউজার্সে আমি কুয়েরি চালাবো ম্যাক্সিমাম আইডি কনজিউমার আইডি কত, মনে করেন সিলেক্ট ম্যাক্স আইডি ফ্রম ডিম ইউজার্স। তাহলে এই কোয়েরিটা চালানো মাত্র মনে করেন আমি ডেটা পাইলাম কত, 5, ম্যাক্সিমাম আইডি 5। তখন এখানে এসে কি বসে যাবে, 5, তাই না? তো আইডির 5 নম্বর আইডির উপরে যারা আছে সবগুলো বের করে ফেলো, চলে আসলো আমার ডেটা। মনে করেন এটা তো আমি পাইথনের স্টাইলে দিচ্ছি তাই। তো 5 আইডির উপরে যারা আছে তাদেরকে নিয়ে আসো, আনলো। আনার পরে কি করো, ফোন নাম্বার থেকে কান্ট্রি কোডটা আলাদা করো। পাইথনে করতে পারেন, এসকিউএলেও করতে পারেন, কিন্তু এসকিউএলে এটা যদি প্রসেস করে নিয়ে আসতে চান ডেটাবেজে একটু লোড বেশি পড়বে। তো আপনি জাস্ট 3টা কলাম নিয়ে আসলেন, আনার পরে কি করবেন, হচ্ছে 88 যে নাম্বারটা আলাদা করলেন পাইথন দিয়ে করলেন, কে আলাদা করলেন, এইভাবে পাইথন দিয়ে পান্ডাস দিয়ে করে ফেললেন। করার পরে আপনার একটা সুন্দর এই যে এরকম একটা রূপ আসলো ডেটার, ডেটাটা দেখতে এমন হইলো, এমন সুন্দর একটা রূপ। এটাকে আপনি জাস্ট ইনসার্ট করে দিলেন, আপনার ইনসার্ট কোয়েরি দিয়েই করেন বা পাইথন দিয়ে একটা একটা করে রো দিয়ে করেন, কিংবা জাস্ট আপনি ওইভাবে করে দেন, ইনসার্ট করে দেন ডেটাবেজে, ডেটাবেজে কানেক্ট করে ডেটাবেজে ইনসার্ট করে দেন। তাহলে একটা স্ক্রিপ্টে আপনি কয় ধরনের কাজ করলেন, প্রথম বের করলাম আমার WH এ খুঁজে বের করলাম কত পর্যন্ত কাস্টমার WH এ আছে। নেক্সট স্টেপ কি করলাম, আমার OLTP তে গেলাম, OLTP তে গিয়ে কি করলাম, যে আইডি পর্যন্ত উঠছে সেটা আছে, তার বাইরে আর কি ডেটা নতুন আসছে, ভাই ছোট করে লিখতেছি কিন্তু। তারপরের স্টেপ, নতুন ডেটাগুলা প্রয়োজন মতো এক্সট্রাক্ট করে নিলাম। তারপরে কি করব, ট্রান্সফর্ম টুল ইউজ করে দরকার মতো নিলাম, দেন এসে যদি ভাই সুডোকোডটা কি বোঝা গেল এখন? এই সুডোকোডটা আপনাকে পাইথনে ইমপ্লিমেন্ট করতে হবে। পাইথনে করেন, ডিবিতে করেন, যেখানে করেন না কেন, পোলার দিয়ে করেন, পোলার পাইথনের পোলার প্যাকেজ আছে, পোলার দিয়ে করেন, সমস্যা নাই। বা আপনি অন্য কোনো যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারবেন, জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারেন। মূল কথা হচ্ছে এনভায়রনমেন্টে ডেটা লোড করা, এক্সট্রাক্ট করা, সরি এনভায়রনমেন্টে ডেটাগুলো এক্সট্রাক্ট করে নেওয়া, ট্রান্সফর্ম করা, দেন আমার কাঙ্ক্ষিত জায়গায় যেখানে আমার হচ্ছে ডেটা ওয়্যারহাউস থাকবে সেখানে ডেটাটা ইনসার্ট করে দেওয়া প্রয়োজন মতো, প্রয়োজন মতো আপডেট করা, প্রয়োজন মতো ইনসার্ট করা। ইটস ইটিএল। কথা কি ক্লিয়ার? এক স্টেপে ভাই বুঝে দিচ্ছি আমি। এখন ইটিএল এর মধ্যে এই যে স্টেজিং লেয়ার আছে কয়েকটা, হ্যাঁ, আপনার সিলভার লেয়ার, ব্রোঞ্জ লেয়ার, এগুলো নিয়ে সামনে দিয়ে আমি জাস্ট সিলভার লেয়ার, সিলভার, ব্রোঞ্জ এন্ড গোল্ড, এই 3টা লেয়ার নিয়ে কোন লেয়ারে কি ধরনের ডেটা রাখতে হয়, কোন ধরনের ট্রান্সফরমেশন করতে হয়, জাস্ট এগুলো নিয়ে কথা বলবো এদিন, হ্যাঁ।
তো এই যে প্রাইমারি কি স্ট্র্যাটেজি দেখেন আমি কিছুক্ষণ আগে কিন্তু বলে দিলাম যে ভাই এই যে কাস্টমারের আইডিটা চেক করে নিয়ে এসে তারপরে ডেটাটা আবার নেও। এই যে এই স্ট্র্যাটেজিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই যে আপনার অটো ইনক্রিমেন্টাল আইডি গুলা, হ্যাঁ? তারপরে চেঞ্জ যেটা চেঞ্জ ডিরেক্টরি এগুলাকে পড়া ঠিকঠাক মতো, লগগুলা চেক করা, টাইম স্ট্র্যাটেজি ক্রিয়েটেড অ্যাট দিয়ে এগুলা চেক করা যায় যে আমি কয়টার সময় চেঞ্জ করছি, ৫ মিনিট পরে আবার করলে কতটুকু কিভাবে নিবো। এই জিনিসগুলো আরকি আপনার রাখা যায় আরকি। তারপরে হচ্ছে আপনার লোড মেশিনসে আমরা এখানে কি করতেছি লোডিং মেথড, ট্রাঙ্কেট অ্যান্ড লোড কয়েক ওয়েতে লোড করতে পারি। একটা হচ্ছে যে অ্যাপেন্ড অনলি। আমি ১ম এ যেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে অ্যাপেন্ড অনলি। অ্যাপেন্ড অনলি মানে কি? আমার ওই যে ইউজার্স এর যে কাজটা করলাম যে আমার ৫ টা ইউজার ছিল, আমি আরো ১০ টা ইউজার নতুন পাইছি, নতুন ১০ টা ইউজার ঢুকাই দিছি। তার মানে কি? আমি কি আগের ৫ টা ইউজারের উপরে কোন রকম কোন চেঞ্জ করছি? কোন আপডেট করছি? মার্জ না। করছি? কিচ্ছু করি নাই। আমি জাস্ট কি করছি? জাস্ট নিচে ১০ টা নতুন এনেছে ১০ টা নতুনে ঢুকাই দিছি, তাই না? ইটস অ্যাপেন্ড অনলি। ক্লিয়ার ভাইয়া? আর জি। ট্রাঙ্কেট অ্যান্ড লোড হইলে কি করতাম? আমি কোনদিন ওয়্যারহাউসে ওই মেক্সিমাম রো কত এটা খুঁজতে যাইতাম না। আমি আবার ডেটাবেস থেকে যত কনজিউমার আছে সব নিয়ে আসতাম। ওয়্যারহাউসে যেয়ে বলতাম, "বেটা তোর ডিম ইউজার ট্রাঙ্কেট কর। ডিলিট করে দে ডেটা সব।" দিয়ে নতুন করে আবার সব। এই ক্ষেত্রে যে ঝামেলাটা হয় আমার যদি ১ কোটি ডেটা হয়ে যায় মনে করেন। সিম্পল ১ কোটি বললাম বা ১০ লাখই বললাম। মনে করেন ১ লাখ ডেটা হয়ে গেছে। ১ লাখ ডেটা আপনি আজকে না হয় ১ লাখ ডেটা আছে তুললেন। কালকে ২ লাখ ডেটা হইছে আপনি ট্রাঙ্কেট করে তুললেন। পরশুদিন ৩ লাখ হইছে তুললেন। এভাবে দিন, দিন বাড়তেছে ডেটা। আপনি কতবার ট্রানকেট করে কতবার একই ডেটা বারবার তুলবেন? নতুন কিছু হয়তো আছে। কিন্তু পুরাতনগুলো তো বারবার রাইট হচ্ছে না। এতে স্টোরেজ কস্ট বাড়বে না? জি। আপনার হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এটা কিন্তু একটা ব্যাপার। তবে স্টেজিং লেয়ার গুলোতে এই যে ডেটা আর্কিটেকচার নিয়ে ওয়্যারহাউস আর্কিটেকচার নিয়ে যখন কথা বলছিলাম, স্টেজিং লেয়ার গুলোতে কিন্তু এই জিনিসটা আ ফেলে দেওয়া হয়। পুরানগুলা ফেলে দিয়ে নতুনগুলা লোড করা হয় আরকি। অ্যাপেন্ড অনলি তো বললামই। আপসার্ট অ্যান্ড হচ্ছে মার্জ যেটাকে বলে। তো আপসার্ট বা মার্জ যেটা কি বা আপডেট যেটারে বলতেছি, সেই আপডেটটা কি? এখানে আপসার্ট বলে মনে হয় কিছু নাই। বানান ভুল করছে। আপডেট। তো হচ্ছে আপনার আপসার্ট না, ইনসার্ট। এখানে আপনার ইনসার্টটা হবে। তো ইনসার্ট বা আপডেট। ইনসার্ট এর সাথে আপডেট। এখন আমি যে এই এই যে এখানে যে আমার যে ডেটা সেটটা ছিল ডিম ইউজার্স এ, আমি যে ১ম এ যে আনিসুর রহমান এখানে এই পর্যন্ত যে ৫ জন আমার ছিল, হ্যাঁ? তো আমি যে পরে ১০ জন আনলাম, এই ১০ জন আনার আগে আমার এই যে আনিসুর রহমানের ফোন নাম্বারটা চেঞ্জ হইতে পারত না? আমি চেক করে দেখলাম আনিসুর রহমানের তো ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমার ওয়্যারহাউসে ফোন নাম্বারটা আপডেট করতে হবে না? এসসিডি টাইপ 1 অনুযায়ী জি। করতে হবে তো, তাই না? তো এর মানে কি? আপডেট করা আবার মার্জ করা। ইনসার্ট করা অর্থাৎ নতুনগুলাকে ইনসার্ট করলাম আর যেগুলা আমার এক্সিস্টিং অলরেডি আছে সেগুলাকে মার্জ করলাম। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। এইটা একটা কনসেপ্ট। আর হচ্ছে আপনার এসটিডি লোড। এসটিডি লোড কি? ওই যে যখন আপনার চেঞ্জ হচ্ছে, চেঞ্জ গুলা পুরানগুলো আবার আপডেট করতে হয়। আপনার ওই যে ট্রু ফলস করে দিতে হয়, নতুনগুলাকে আবার ইনসার্ট করে নিতে হয় আরকি। দ্যাটস ইট। এটা হচ্ছে আপনার এই লোড মেকানিজম আরকি মেশিনস এর, হ্যাঁ? তারপরে ইটিএল পাইপলাইনটা কি? ইটিএল পাইপলাইনে ওএলটিপি, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড। ব্রোঞ্জ, সিলভার, গোল্ড নিয়ে ডিটেইলস আলোচনা করব শুধুমাত্র এইটা নিয়ে আগামী দিন ইনশাআল্লাহ। তো হ্যান্ডস অন ডেমো অলরেডি আমি দিয়ে ফেলছি আই থিংক। লাগবে হ্যান্ডস অন ডেমো? না ভাইয়া তো তো দেখতেছি না। এই হইতেছে সামারি। অল ওভার আমরা আজকে এসসিডি অ্যান্ড ইটিএল নিয়ে আমি বিশ্বাস করি যে মানে একটা ক্লিন কনসেপ্ট পাওয়া গেছে যেটা নিয়ে আপনাদের যদি কেউ কোশ্চেন করে বা আপনাদের কেউ কোনোদিন চেপে ধরে আমি শিওর আপনারা এটা নিয়ে মানে ডিরেক্টলি কথা বলতে পারবেন না। আমি শিওর আপনি উল্টা বুঝাই দিতে পারবেন না। আমি এটাতে বিশ্বাস করি। অ্যান্ড আমার এটাই উদ্দেশ্য ছিল আজকের। কারো কোনো কোশ্চেন আছে কিনা? না ভাইয়া কোয়েশ্চেন নাই। তবে আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে। অনেক অনেক কিছু শিখলাম একদম প্র্যাকটিক্যাল। ইন্ডাস্ট্রিতে আসলে কিভাবে এগুলা নিয়ে কাজ হয় এটা একটা ক্লিয়ার কনসেপ্ট পেলাম।
থ্যাংক ইউ সো মাচ ভাই। আর অন্য ভাইয়েরা কি বলবেন? মতামত গুরুত্বপূর্ণ। মতামত দেন। সাদ্দাত কবির ভাই মতামত দেন। হ্যাঁ, বাপ্পি ভাইকে আজকে ধরা হয় নাই। বাপ্পি ভাইয়ের সাথে কথা হয় নাই। শিহাব ভাই আর অনেকে আছেন, কথা হয় নাই সবার সাথে। শিহাব ভাই মতামত দেন। আজকের ক্লাস কেমন লাগলো? অ্যান্ড এতদিনে এই যে কন্টিনিউ আমি যে কষ্টটা করতেছি আপনাদের আসলেই কোনো উপকার হচ্ছে কিনা? ফিডব্যাক পাইলে ভাল লাগে, বুঝছেন? বুঝেন না? প্রশংসা কার না ভাল লাগে ভাই? জি না, মানে আসলে যে ক্লাস মানে যে টপিকস গুলো আলোচনা করছেন ডিটেইলস এগুলি আসলে খুব মানে অনেক কিছু জানা ছিল বাস একটু ডিটেইলস জানা হয় নাই আরকি। তো ওগুলি আরেকটু জানলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ভাই ক্লাসগুলা দেখবেন। আর ঘাটাঘাটি করার চেষ্টা করবেন না এইগুলা নিয়ে, হ্যাঁ? কোনো কোয়েশ্চেন থাকলে ভাই I always open ভাই। আমি সুযোগ পাইলে আপনার অবশ্যই রিপ্লাই দিব। এই ব্যাপারে মানে সন্দিহানের কিছু নাই। বাপ্পি ভাই আপনি যদি কিছু বলেন। আমাদের আজকে কি কেউ গ্রুপে জয়েন করার জন্য অপেক্ষা করতেছিল? না, মোটামুটি আজকে কেউ করেনি। গুড। গতদিন অনেকে এসে চলে গেছে আরকি, ফিরে চলে গেছিল। যাই হোক, থ্যাংক ইউ এভরিওয়ান। আর সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের আজকের এই সেশনটাতে জয়েন করার জন্য, এবং যারা ইউটিউবে দেখছেন আপনারা তাদেরকে আরো বেশি ধন্যবাদ, কারণ আপনারা না জানা সত্ত্বেও নিজে যে খুঁজে কিছু কোনো একটা স্কিল শেখার চেষ্টা করতেছেন, এইটা আসলে অনেক বড় একটা ব্যাপার। নিজে শেখার চেষ্টাটা করা এইটা সবচেয়ে বড় ব্যাপার। আর যারা শিখতেছেন সবাইকে বলবো, ভাই প্লিজ এআই এর এই ব্রেইনটাকে, এআই ব্রেইন নামক ব্রেইনটাকে কাজে লাগান, এবং এটাকে আসলে আসলে পাওয়ার ইউজ কেমনে করতে হয় এইটা একটু শেখার চেষ্টা করেন। আর আপনাদের যদি নতুন কোনো রিকোয়েস্ট থাকে যে ভাই আমাদের এই টাইপের যদি সেশন একটু নিয়ে দেন তাইলে, বা একটা ইন্ডাস্ট্রি আইডিয়া দেন, আমাদের জন্য ভালো হয়। আমি অবশ্যই আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টাটা আমি করব। তো সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।